আমরা যদি ক্লাস মডিউলটা দেখি, এর আগের ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা সফটওয়্যার ইন্টারফেস নিয়ে কথা বলবো, কিছু টুলস নিয়ে কথা বলবো, এবং কিভাবে আমরা এই সফটওয়্যারের মধ্যে ভিডিও অথবা পিএইচডি ফাইলগুলো আমরা ইনপুট করতে পারি, সেই বিষয়টা আজকে ক্লাসের মধ্যে দেখব। আর এখানে সিম্পল আমাদের কয়েকটা অ্যাসাইনমেন্টের কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা দেখব কিভাবে স্লো মোশন ভিডিও তৈরি করা যায়, কিভাবে একটা ভিডিওকে ফ্লিপ করা যায়, রিভার্স করা যায় এবং ফাস্ট মোশন করা যায়। এই কাজগুলো আমরা দেখব এই ক্লাসের মধ্যে। মূলত হচ্ছে এটা আমাদের সফটওয়্যারের সাথে পরিচিতি এবং কিছু টুলসের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের এই ক্লাসটা। ঠিক আছে, তো আমরা সফটওয়্যারটা ওপেন করার জন্য আপনারা যেটা করবেন, যে সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকেন না কেন, আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে সেই সফটওয়্যারটা আপনারা এখান থেকে ওপেন করবেন। ধরেন আমি এখান থেকে 2024, 23 এবং 22, 21 এগুলো আমার ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022টাই রান করছি। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে, এটা পিসি কনফিগারেশন অনুযায়ী এটা সময়টা নেয়। মূলত হচ্ছে আপনার যখন এটা সফটওয়্যারটা রান করবেন তখন আপনার অনেকগুলো ব্রাউজার যদি ওপেন থাকে, অনেক প্লেয়ার যদি ওপেন থাকে, অনেক সফটওয়্যার যদি ওপেন থাকে, সেক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে। এর জন্য আপনারা ট্রাই করবেন যত আপনার ব্রাউজিং যত সাইটগুলো আছে এগুলোকে কম রাখার, এবং সফটওয়্যার যত কম আপনি এখানে রান করবেন তত আপনি এটার পারফরমেন্সটা ভালো পাবেন। ওকে, আমি এখানে ক্লিক করি, এটা চলে আসছে। তো আপনারাও এরকম চলে আসবে। যদি আপনি CS6 ইউজার হন সেক্ষেত্রে আপনার এখানে এই প্রসেসটাই চলে আসবে। আপনার যদি একদম নিউ হয় সেক্ষেত্রে আপনি এর আগে কোনো প্রজেক্ট ক্রিয়েট করে না থাকেন সেক্ষেত্রে আপনার এখানে দুইটা লেখা আসবে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে আপনি নতুন করে একটা প্রজেক্ট তৈরি করবেন, আর ওপেন প্রজেক্ট দ্যাট মিন্স আপনার অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে কোনো ফোল্ডারে, আপনি সেখান থেকে এটাকে ওপেন করবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আর এখানে রিসেন্ট কিছু প্রজেক্ট দেখাচ্ছে, এই রিসেন্ট প্রজেক্টগুলো আমি এই রিসেন্টলি আমি কাজ করছি, এই প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা চাইলে কিন্তু এই যে এখানে আমরা এটাকে কেটে দিয়ে আমরা ফাইল থেকেও যে নিউ প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে দেখাচ্ছি নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করার পরে আমার এখানে একটা দেখেন আনডক একটা প্যানেল চলে আসলো। আমি এভাবে এটাকে মুভ করতে পারছি, যেদিকে ইচ্ছা সেদিকে মাউসের রাইট বাটন ধরে এটাকে মুভ করতে পারছি। তো এখানে প্রথমে আমরা প্রজেক্টের নেমটা কি হবে, আমরা যেহেতু আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাস করছি সেক্ষেত্রে আমি এখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি পিপি ফার্স্ট ক্লাস। ওকে, এখানে হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে কাজ করে থাকেন, অ্যাডোবির সাথে অ্যাডোবি সফটওয়্যার সম্পর্কে অলরেডি আপনার ধারণা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রজেক্টগুলো আসলে কি। প্রজেক্ট হচ্ছে আপনি যে সফটওয়্যারে কাজ করবেন, এটা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, এটা আপনি এখানে ধরেন অনেক টুলস ব্যবহার করবেন, আপনার অনেক কাজ করবেন, এডিটিং করবেন, ইফেক্ট অ্যাপ্লাই করবেন, ট্রানজিশন অ্যাপ্লাই করবেন। তো এই প্রজেক্টটা সেভ করে রাখার কারণ হচ্ছে আপনি এই প্রজেক্টে যদি আবার রিএডিট করতে চান অথবা ক্লায়েন্টকে এই প্রজেক্টটা দিতে চান যে ক্লায়েন্ট এখানে আরও কাজ করবে, তো সেক্ষেত্রে এটার ভিতরে যে কাজ করতে পারবে। এর জন্য হচ্ছে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে এটা একটা টেমপ্লেট হিসেবে আমি ব্যবহার করব, একটা টেমপ্লেট তৈরি করব, এই প্রজেক্টগুলো হচ্ছে এর জন্যই রাখা হয়। তো সেক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা আপনি সেভ দিবেন, এখান থেকে এই যে লোকেশন, এখান থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে দেখেন আপনার পিসিতে আসবেন, পিসি থেকে আপনি যে ড্রাইভে আপনি এটা সেভ করে রাখতে চান সেই ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন। লাইক আমি এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপে আসার পরে এখান থেকে আমি লিখি নিউ ফোল্ডার, এখানে লিখলাম পিপি
ফার্স্ট ক্লাস একটা ফোল্ডার করলাম। ওকে, তারপরে এটার ভিতরে যাব, আমরা এখানে সাব ফোল্ডার করব। আমি আজকে ফোল্ডারের সিস্টেমটা দেখায় দিচ্ছি। আপনারা যতদিন এই ইন্ডাস্ট্রির সাথে থাকবেন ততদিন এই ইয়াটা আপনারা মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনার যখন আপনি একটা কাজ গুছায় করবেন ওই কাজটা আপনারা পরবর্তীতে আর করতে হবে না। কারণ কি, আপনি যদি একটা ফোল্ডারের আন্ডারে যদি না কাজ করেন, ধরেন আপনি একটা ভিডিও ডাউনলোড করে এটা ইউজ করবেন, ওইটা থাকলো ডাউনলোড যে ড্রাইভ ওইটাতে থাকলো, বা আপনার অন্য কোনো ড্রাইভে থাকলো, আপনি এক এক জায়গা থেকে টেনে টেনে আপনি ব্যবহার করলেন। সেক্ষেত্রে আপনি যখন এই প্রজেক্টটা ধরেন আপনার পেন ড্রাইভে নিয়ে অন্য একটা ডিভাইসে এটা আপনি কাজ করতে যাবেন, তখন দেখবেন যে অনেক ফাইল এখানে মিসিং আছে, অথবা আপনি ভুলে ওই ড্রাইভ থেকে ওই ফুটেজটা বা আপনার ওই ভিডিও অ্যাসেটটা আপনি ডিলিট করে দিলেন, তখন কিন্তু আপনি যে প্রজেক্টটাতে যে কাজ করতেছেন সেটা কিন্তু মিসিং দেখাবে। এটা আপনার কাজ গুছানো থাকলে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। তো আমি এখানে সাব ফোল্ডার করছি, সাব ফোল্ডারে আমি এখানে নাম দিচ্ছি, এটার নাম প্রজেক্ট ফাইল। আমি খুব স্লো যাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের অনেকেই আছে একদম বিগিনার, যারা এর আগে কোনো সফটওয়্যার ব্যবহার করেনি, তাদের জন্য আমি খুব স্লো যাচ্ছি। তো এখান থেকে প্রজেক্ট ফাইলটা আমি ক্লিক করি, এখানে আমি এটা সিলেক্ট করে ওকে, এটা আমার লোকেশন দেখা দিলাম। এখন যদি আমি এটা এখান থেকে অটো সেভ দেই বা সেভ দেই, আমার ওই লোকেশনে যে আমার প্রজেক্টটা সেভ হবে। ওকে, তারপরে হচ্ছে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক। ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাকের এখানে আমরা যদি রেন্ডারের মধ্যে যদি আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করি, এখানে দুইটা ইঞ্জিন আছে, একটা হচ্ছে জিপিইউ অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে মার্কুরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি। যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের শুধু একটাই অপশন দেখাবে, সেটা হচ্ছে মার্কুরি প্লেব্যাক, যেটা মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে, পিসিতে যেটা সেটাই থাকবে। আর যদি আপনার জিপিইউ অ্যাক্সেলারেশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জিপিইউ অ্যাক্সেলারেশনটা গ্রাফিক্স কার্ডটা চেক করে দিবেন। এটার কারণটা হচ্ছে যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারের মধ্যে যখন প্রিভিউ করবেন, একটা ভিডিও নিয়ে একটা প্রিভিউ করবেন, তখন এখানে আপনার প্লেব্যাক যে স্পিডটা, এই স্পিডটা এর তুলনায়, বিশেষ করে মার্কুরি প্লেব্যাক ইঞ্জিনের তুলনায় এটাতে আপনার স্পিডটা ভালো পাবেন। তার পাশাপাশি আপনি যখন কোনো ভিডিও রেন্ডার দিবেন এডিট করার পরে, এখান থেকে আপনি তুলনামূলক হচ্ছে এই মার্কুরি প্লেব্যাক ইঞ্জিনের থেকে আপনি এখান স্পিডটা বেশি পাবেন। এটাই হচ্ছে ডিফারেন্টটা। আমার যেহেতু এখানে গ্রাফিক্স কার্ডটা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে গ্রাফিক্স কার্ডটাই ব্যবহার করছি। আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড আছে পিসিতে তারা গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করবেন। ওকে, তারপরে হচ্ছে ভিডিও ডিসপ্লে ফরম্যাট। এখানে যদি খেয়াল করেন, এই যে ডিসপ্লে ফরম্যাট দেখা যাচ্ছে, ডিসপ্লে ফরম্যাট এখানে দেয়া আছে হচ্ছে টাইম কোড। আমরা বর্তমানে যত ডিভাইসের রেকর্ড দেখি সব হচ্ছে টাইম কোডের, যেহেতু ডিজিটাল মিডিয়া, আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, সেক্ষেত্রে টাইম কোড জিনিসটা কি, আমরা যেটা 0 সেকেন্ড, মিনিট এবং ঘন্টা এইভাবে কাউন্ট করি সেটা হচ্ছে টাইম কোড। আর ফিট ফ্রেম 16 mm বা ফিট প্লাস ফ্রেম 35 mm বা ফ্রেম, এই জিনিসটা হচ্ছে আমরা যখন এই ডিভাইসগুলো থেকে রেকর্ড করতাম, বিশেষ করে ক্যামেরা থেকে, তখন কিন্তু ফিল্মের একটা ছিল, যে তখন কিন্তু আমাদের কাউন্টডাউন হইতে হচ্ছে ফ্রেম অনুযায়ী, মানে ফিল্মের যে ফ্রেম আছে এই ফ্রেমটাকে কাউন্ট করা হইতো। দ্যাটস ওয়াই যেহেতু এখনও অনেকই আছে ডিভাইস আছে যেগুলো হচ্ছে ফিল্মে কাউন্ট করা হয় ফ্রেমটাকে, সেক্ষেত্রে এখানে এই ফ্রেমের হিসাবটা আছে। তো আমরা যেহেতু এখন সব সময় দেখতেছি যে আমরা টাইম কোডেই ইয়াগুলো পাচ্ছি, বিশেষ করে মেমোরি কার্ডের যে ভিডিওগুলো আমাদের থাকে বা আমাদের মেমোরিতে যে ভিডিওগুলা আমরা রেকর্ড করি, সেটা কিন্তু ওই সেকেন্ড, মিনিট, ঘন্টা এরকম টাইম কোড কাউন্ট করে হচ্ছে আমরা এটা রেকর্ড করি। সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইম কোডটাই রাখবো। আর নিচে যদি দেখি ডিসপ্লে ফরম্যাট, এখানে আমার অডিও ডিসপ্লে ফরম্যাটের মধ্যে একটা হচ্ছে মিলি সেকেন্ড আর একটা হচ্ছে অডিও স্যাম্পলস। দ্যাট মিনস আমাদের এটা ভিডিওর যে টাইম কোড হিসাব করবে সেই হিসাব অনুযায়ী এখানে অডিও স্যাম্পলটা
থাকলে আমরা একই হিসাব ভিডিও এবং অডিওতে কাউন্ট করতে পারবো। তারপরে হচ্ছে ক্যাপচার, এটা ডিজিটাল আপনার ডিজিটাল ভিডিও আমরা ইউজ করব, সেক্ষেত্রে ডিজিটাল ভিডিও। আর কালার ম্যানেজমেন্ট, এখানে আমার গ্রাফিক্স থেকে কালার ম্যানেজমেন্ট যেটা করা আছে, সাজেস্ট করা আছে, আমার সেটাই এখানে কালার ম্যানেজমেন্টটা নিচ্ছে। আর এখান থেকে লুট ইন্টারপোলেশন, আমরা জিপিইউ অ্যাক্সেলারেশনটাই ব্যবহার করছি। যাদের নাই তাদের বাই ডিফল্ট যেটা থাকবে সেটা আপনারা ইউজ করবেন। আমি এখানে যদি পাশে একটা ক্লিক করি স্ক্র্যাচ ডিস্ক, আমরা যখন এই সফটওয়্যারে কাজ করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন, অ্যাডোবি আফটার এফেক্টে বলেন, আমরা যখন একটা ভিডিও রান করি তখন এখানে বিভিন্ন পাথ থেকে কিন্তু রেন্ডার হয়। তো যেমন ধরেন আমরা একটা ভিডিও প্লেব্যাক করব, প্লেব্যাক করার জন্য কিন্তু এই ভিডিওটা রেন্ডার হয়, রেন্ডার হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাই। তো এটাকে বলা হচ্ছে স্কেচ ফাইল। তো এই স্কেচ ডিস্ক ফাইলগুলো হচ্ছে কোন লোকেশনে আপনার সেভ হবে সেই লোকেশন পার্টটা এখান থেকে দেখা দেওয়া। যেমন হচ্ছে ক্যাপচার ভিডিও, একটা ভিডিও ক্যাপচারের যে আপনার লোকেশন সেটা কোথায় হবে, দেন হচ্ছে ক্যাপচার অডিওর জন্য কোথায় হবে, দেন হচ্ছে প্রিভিউর জন্য যে আমাদের স্ক্র্যাচ ডিস্ক ফাইলগুলো থাকবে এটা কোথায় কোন লোকেশনে, এখান থেকে আপনি ব্রাউজ করে লোকেশনগুলো দেখা দিয়ে ওই লোকেশনে আপনার শুধু স্ক্র্যাচ যে ডিস্কগুলো আছে এগুলো আপনার সেভ হবে। তো আপনার পরবর্তীতে এটা যদি ক্লিন করতে চান ওই ফাইলে যে আপনি ক্লিন করতে পারবেন, অথবা এখান থেকে আপনার এই সফটওয়্যার থেকে যে স্ক্র্যাচ ডিস্কগুলো আছে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ইনজেস্ট সেটিংস। ইনজেস্ট সেটিংসটার বিষয়টা হচ্ছে আমরা এটা মূলত এই কাজ করাই হচ্ছে আমরা একটা ফাইলকে ইনজেস্ট করে, ধরেন একটা 4K একটা ভিডিও আছে, আপনার এখানে যখন প্লে করছেন তখন এটা আটকে আসতেছে, এটাকে আপনি এখান থেকেও ইনজেস্ট করে এটাকে আপনি একটা প্রজেক্ট, ধরেন একটা 4K রেজুলেশনের ভিডিও আপনি এখানে কাজ করছেন, কাজ করার সময় এটাকে যদি ইনজেস্ট করে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি প্লেব্যাক করার ক্ষেত্রে এটার ফাইলটার যে সাইজ সেটাকে কমায় দিয়ে ধরেন 1080 অথবা আপনার 720 এরকম পিক্সেলের আপনি যদি করে দিতে চান সেই ক্ষেত্রে এখানে ইনজেস্ট করে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন রেন্ডার দিবেন তখন আপনি চাচ্ছেন যে এটা 4K রেজুলেশনে রেন্ডার হবে, জাস্ট আপনি এখান থেকে ইনজেস্টটাকে আনচেক করে দিবেন। বুঝতে পারছেন? আপনার এখান থেকে ইনজেস্টে চেক করে দিয়ে আপনি এখান থেকে সেম এস প্রজেক্ট, আপনি যে প্রজেক্টটা এখান থেকে দিতে চাচ্ছেন সেই প্রজেক্টটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে যদি আপনি ইনজেস্ট নাও করতে চান, আপনি এটা প্রক্সি করে যখন একটা প্রজেক্টের আন্ডারে কাজ করবেন তখন এই সফটওয়্যারের ভিতরে যেও এই কাজটা করতে পারবেন। জাস্ট এটাকে প্রক্সি করে আপনি ফাইলটার সাইজ ছোট করে দিয়ে প্রিভিউ করার জন্য যাতে এটা স্মুথলি আপনি প্রিভিউ করতে পারেন এবং এই ফাইলটা যাতে আপনি ফ্রেম বাই ফ্রেম আটকে না আসে এটার জন্য হচ্ছে এই কাজটা। এটা প্রক্সি করেও করা যায়, এখানে ইনজেস্ট করেও করা যায়, এটা হচ্ছে এই কাজ। তো আমরা এখান থেকে জেনারেল এসে এটাকে ওকে করে দেই। এখন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা এখানে একটা ওয়েলকাম ইন্টারফেস দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ইন্টারফেস। এখন আপনার সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট থাকতে পারে যে আমার ইন্টারফেসের মধ্যে এই মেনু বারটা নাই। হ্যাঁ, এটা 2022-এর সাথে পার্থক্য, আর বাকি সব সেম। এখন আপনার সফটওয়্যার ওপেন করার পরে যদি এরকম না আসে, এটার কারণ হচ্ছে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটা আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো এবং আমি আমার মতো করে সাজাতে পারবো এবং আমি আমার মতো করে একটা ওয়ার্ক স্পেস সাজিয়ে এটাকে আমি সেট করে রাখতে পারবো। ওকে, তো আমি এখানে যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এটা হচ্ছে গ্রাফিক্সে আছে। এখন আমি যদি এটাকে এডিটিংয়ে দেই, এটা হচ্ছে এডিটিংয়ের ওয়ার্ক স্পেস। আমি যদি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি যদি এখানে অডিওতে দেই, এটা অডিওর ওয়ার্ক স্পেস। আমি যদি ওয়ার্ক স্পেস থেকে এটা কালারের ওয়ার্ক স্পেসে দেই, এটা হচ্ছে কালারের ওয়ার্ক স্পেস। তো আমি এখান থেকে দিচ্ছি কারণ হচ্ছে যত সফটওয়্যার আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন, আফটার এফেক্ট বলেন, ওয়ার্ক স্পেস চেঞ্জ করার বা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেস চেঞ্জ করার প্রসেস হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস। এভাবে যাবেন, এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে,
এটা হচ্ছে লার্নিং এর জন্য। এখান থেকে আপনি বিভিন্ন টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে দেখে লার্নিং করে এটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আমি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে আমি আপাতত এডিটিংয়ে রাখছি। ওকে, এটা যত সফটওয়্যার আপনারা ইউজ করছেন CS6 থেকে এইভাবে আপনি এডিটিংয়ে আসলে এরকম একটা ওয়ার্ক স্পেস পাবেন। এখন কথা হচ্ছে আমাদের যে এই প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো কিন্তু আমি মডিফাই করতে পারবো। যেমন আমি এগুলোকে টেনে নিয়ে আমি ধরেন এখানে টেনে নিয়ে এনে ছেড়ে দিলাম, এটা উপরে চলে আসলো। আবার আমি এটা টেনে নিচে নিয়ে আসলাম, এভাবে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এটাকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস দেন হচ্ছে এটাকে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস দিতে পারবো। অথবা আপনি এরকম টেনে আপনার ওয়ার্ক স্পেসটা যদি দেখলেন যে এলোমেলো হয়ে গেল, আবার ঠিক করতে হবে, তখন আপনি কি করবেন? আমি এখানে আসলাম, এই যে উইন্ডো ওয়ার্ক স্পেস দেন হচ্ছে রিসেট সেভ লেআউট। এই যে রিসেট সেভ লেআউট, এটার একটা শর্টকাট কি আছে, অল্ট প্লাস শিফট ও। এখানে ক্লিক করলাম, এটা আবার রিসেট হয়ে গেল, আগের মতোই হয়ে গেল, ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই ওয়ার্ক স্পেসটাকে যদি আমি আমার নামে একটা সেভ করে রাখতে চাই, আমি এখানে ওয়ার্ক স্পেসে আসব, দেন হচ্ছে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নাম দিয়ে দিব। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, এখন যদি আমরা উইন্ডোতে যাই অথবা আমার এখানে মেনু বারে আসি, এখান থেকে দেখতে পারবেন যে আমার এই যে ওয়ার্ক স্পেসের মধ্যে এই নামটা চলে আসছে। এই যে দেখেন চলে আসছে, আমি এই ওয়ার্ক স্পেসের মধ্যে আছি। এই যেটা হচ্ছে আমার আরেকটা ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপশনের ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে গ্রাফিক্সের ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে অডিওর ওয়ার্ক স্পেস। আমি এটা 2022 থেকে এভাবে যেতে পারছি। আর আপনাদের যারা 2022 ছাড়া ডিফারেন্ট সফটওয়্যার ব্যবহার করেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি যে ওয়ার্ক স্পেসে যেতে চান সেই ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন। লাইক আমি এখান থেকে মাত্র নাম দিলাম কি ফার্স্ট ক্লাস, এটা আমি ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখছি। এরকম আপনি আপনার মতো করে ওয়ার্ক স্পেসটা সাজিয়ে আপনি এটা আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন এবং সেভ করে রাখতে পারেন। এটাকে আবার রিসেট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা যদি সফটওয়্যারের প্রথমে দেখি, আমরা যদি উপরে দেখি, উপরে একটা মেনু বার আছে, ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, এগুলো মেনু বার বলা হয়। তো আমি এই যে এটা যেটা দেখছি এখান থেকে, এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, এই মেনু বারের মধ্যে আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট। আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি একটা প্রজেক্ট এটা কেটে দিয়ে এখানে ক্রস চিহ্ন দিয়ে যদি ভিতরে যে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করতে চান, এখানে এসেও প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন। এই যে ফাইল থেকে এখানে এসে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারছি নিউ থেকে। ওকে, এখান থেকে আপনি ফাইল থেকে একটা ফুটেজ যদি বাইরে থেকে ইনপুট করতে চান, এটা ইনপুট করতে পারবেন এই ফাইল থেকেই, এবং এক্সপোর্ট করতে চাইলে এই ফাইল থেকেই এক্সপোর্ট করতে পারবেন, এবং সফটওয়্যার থেকে বের হতে চাইলে এখান থেকে বের হতে পারবেন। এখান থেকে আপনি প্রজেক্টটা সেভ দিতে পারবেন, ইনস্ট্যান্ট সেভের জন্য কন্ট্রোল এস, আর লোকেশন সেভের জন্য সেভ এস। এখান থেকে আপনি সেভ এস দিলে লোকেশন সহ আপনি সেভ দিতে পারবেন। এখানে যদি এডিটে আসি, এডিট থেকে আপনি আনডু, রেডু এগুলো শর্টকাট কি দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি ম্যানুয়ালি ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন। কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট এই কাজগুলো করতে পারবেন। এবং আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শর্টকাট কি সম্পর্কে জানতে চান, লার্নিং করতে চান এবং শর্টকাট কিগুলো চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে আপনি শর্টকাট কিগুলো দেখতে পারবেন। ইভেন আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন সিলেকশন টুর জন্য আছে ভি, আপনি এখানে ক্লিক করে যদি দেন এ, এই যেটা এখন আমি যদি কেটে দিই, এখন এ হয়ে গেল। বুঝতে পারছেন? এখন সিলেকশনের জন্য আপনি এ প্রেস করলে এ হয়ে যাবে। এখানে ওকে করব, তাহলে এক হয়ে যাবে। আর যদি আমি এটাকে ক্যান্সেল করে দিই, আগেরটাই থেকে যাবে। বুঝতে পারছেন? তার মানে এডিটে যাবেন, এডিট থেকে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারবেন। ইভেন আপনি এই যে কিবোর্ডটা দেখা যাচ্ছে, এখানে আপনি কিবোর্ড শর্টকাটগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারবেন যে কোনটা কি কাজ করে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আপনার কোনো
আমি এখান থেকে যে শর্টকাট কিগুলো ব্যবহার করব সেগুলো যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে এখানে আপনি এসে দেখতে পারবেন। ওকে, যেমন রিপল ট্রিমের জন্য কিউ, ডাব্লিউ এর জন্য আবার রিপল ট্রিমের জন্য এন, এটা হচ্ছে আপনার ডাব্লিউ প্রেস করলে হয়ে যাবে। এক্সটেন্ড, এগুলো আসলে আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এডিট থেকে। আর এখানে আমরা মেনু বারের মধ্যে অনেক কিছু পাবো, এগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে দেখব। আমরা যদি এগুলো প্যানেল সম্পর্কে একটু আলোচনা করি, প্রথমে আমরা যে প্যানেলটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে, আমি এখানে ক্লিক করছি, এখানে চারপাশে দেখেন একটা ব্লু একটা মার্ক কিন্তু চলে আসে, এটা সিলেক্ট আছে এখন। আবার যদি এটা সিলেক্ট করি এটা একটা মার্ক হয়ে গেল, এটা মার্ক হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি প্রত্যেকটা এভাবে মার্ক হচ্ছে। তো আমি এখানে প্রথমে প্রজেক্ট প্যানেল নিয়ে একটু আলোচনা করি, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে যদি আমি আসি, দেখেন এই প্রজেক্ট প্যানেলের ভিতরে এখন আপাতত কিছুই নেই। এখানে দেখা যাচ্ছে ইনপুট মিডিয়া টু স্টার্ট, তার মানে এখান থেকে আপনি কোনো মিডিয়া অ্যাসেট যদি আপনি এখানে ইনপুট করতে চান, এই প্রজেক্ট প্যানেলের আন্ডারে আপনাকে ইনপুট করতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে। তো আপনি যদি কোনো কিছু ইনপুট করতে চান এখানে ইনপুট করতে পারবেন। আমি এখানে ইনপুট করে দেখাচ্ছি। আমি এখান থেকে তিনভাবে ইনপুট করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমার যে এখানে আমি এখান থেকে এখানে আসি, আসার পর আমি কিছু ভিডিও ফাইল এখানে নিয়ে আসি। আমি এভাবে একটাও নিয়ে আসতে পারবো, চাইলে আমি কন্ট্রোল ধরে শিফট ধরে এভাবে মাল্টিপল ক্লিপ নিয়ে আসতে পারবো। আমি দুইটা ক্লিপ এখানে নিয়ে ধরলাম, এটাকে ওপেন করি, ইনপুট হয়ে গেল। ঠিক আছে, তো আমার এখানে ইনপুট করার পরে কারো এরকম নাও দেখা যাচ্ছে, এখন এটা আইকন ভিউ আছে, আমি এর জন্য এরকম দেখতে পাচ্ছি। যাদের আইকন ভিউ আসবে না তারা এখানে যারা লিস্ট ভিউ দেখবেন, এই যে এখানে এইভাবে দেখতে পারেন যে লিস্ট আকারে চলে আসতেছে। এখান থেকে এই যে এখানে আইকন ভিউ ক্লিক করবেন, তখন এটা আইকন ভিউ চলে আসবে। আরেকটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম ভিউ, এখানে ক্লিক করলে এটা ফ্রি ফ্রম হবে। আমি আরেকটা ক্লিপ এখানে নিয়ে আসি, তাহলে এটা বোঝা যাবে। আমি এই ক্লিপটা নিয়ে আসলাম, এখন এটা এইভাবে আছে, তাই না? এটা হচ্ছে আইকন ভিউ। আমি যদি এটা ফ্রি ফ্রম ভিউ দেখি, এরকম চলে আসলো। ঠিক আছে, এটার মধ্যে একটু সিরিয়াল মেনটেন করার একটা ডিফারেন্ট আছে ফ্রি ফ্রমের মধ্যে। আর এখান থেকে আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারবো, এই যে পাশ থেকে এটাকে জুম ইন জুম আউট করে দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেলে ইনপুটের একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি সরাসরি আপনার যে ফাইল আছে এখানে আসলেন, আসার পরে আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি ইনপুট করতে চান, লাইক আমি এটা আমি দুইটাকে সিলেক্ট করলাম, অথবা এটাকে আমি সবগুলো এভাবে সিলেক্ট করলাম। আমার যেটা যেটা দরকার আমি সিলেক্ট করলাম, এখানে ড্রাগ এন্ড ড্রপ করব, এখানে এসে ছেড়ে দিলাম, এখানে আমার এটা ইনপুট হয়ে গেল। ওকে, তো এখন এটা তো গুছানো হলো না, তাহলে আমরা কিভাবে, ধরেন এখানে আপনি কি করতে পারবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ বিন, অথবা এই যে এখানে যে নিউ বিনের একটা ফোল্ডার আছে এটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে লিখলেন হচ্ছে ভিডিও অ্যাসেট। আচ্ছা, এখান থেকে আমি এগুলো সবগুলো সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, এই যে আমার এটা ফোল্ডার আকারে চলে আসলো। এখন আমি এখান থেকে যদি আরেকটা বিন ক্রিয়েট করি, অডিও অ্যাসেট। এখন একটা জিনিস আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে সমস্যাটা কি হবে, যে আমি এখানে আরেকটা ফাইল থেকে কিন্তু এই ধরেন এই ফোল্ডার থেকে আমি ভিডিওগুলো নিয়ে আসলাম। আমার উচিত ছিল কি, আগে আমি এখান থেকে ধরেন আমি এগুলো সবগুলো সিলেক্ট করি, যে ফাইলগুলো আমি এখন এখানে নিছি এগুলো আমি এখান থেকে শিফট ধরে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। আমি যদি এখন এখান থেকে কন্ট্রোল এটাকে
কেটে এখানে নিয়ে আসি, আমার যে এখানে নিয়ে আসি, যেটা আমি ফোল্ডার ক্রিয়েট করছিলাম, যে প্রজেক্ট ফাইলের আন্ডারে যেটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এটাতে নিয়ে আসি। সাইড বিন নোমান কিছু বলবেন? কেউ কি কিছু বলবেন? স্যার আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম যে আমার একটা প্রজেক্ট কোনো আনটাইটেল হয়ে আছে। বুঝি নাই, বুঝি নাই। মানে আমার প্রজেক্ট নেমটা আমি আনটাইটেল মানে নেম দিইনি প্রথমে স্টার্টিং করার সময়। হ্যাঁ, তো পরে কি প্রজেক্ট নেমটা আমি রিনেম করতে পারবো, বা প্রজেক্ট নেম দেওয়াই ছিল না, আমি জাস্ট একটা প্রজেক্ট ওপেন করছি কিন্তু কোনো নেমে সেভ করিনি, নেমটা পরে ঠিক করতে পারবো? হ্যাঁ পারবেন, এটা যে কোনো সময় আপনি নেম ঠিক করে দিতে পারবেন, এটা কোনো বিগ ইস্যু না। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখানে একটু লিখে রাখবেন। আমার ক্লাসের ফ্লো শেষ হলে আমি এই একটা টপিকস দেখানোর পরে আমি আপনাদের কাছে আবার ব্যাক করব, ঠিক আছে? এভাবে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি ব্যাক করব আপনাদের কাছে, এটা আপনারা মাথায় রাখেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এখন এখানে এসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে লিখলাম হচ্ছে ভিডিও অ্যাসেট। এখানে এসে আমি যদি পেস্ট করে দেই, পেস্ট হয়ে গেল। এখন এই যে দেখেন সমস্যাটা কি হয়ে গেল, সমস্যাটা কি হয়ে গেছে, এখানে দেখেন সবগুলা ফাইল মিসিং। আপনি যখন একটা ফোল্ডারের আন্ডারে কাজ করবেন না, তখনই এই প্রবলেমগুলো ফেস করবেন। এখন আবার আপনাকে এই যদি এরকম মিসিং হয়, তো সেক্ষেত্রে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে রিপ্লেস ফুটেজ, এখানে আসব। এখন কোথায় আছে এটা? ডেস্কটপে আছে। ডেস্কটপে আপনি এখান থেকে আগে ফোল্ডারটা দেখে নেবেন, নাম দেখে নেবেন, ডিটেলস দেখে নেবেন। ডিটেলস দেখার জন্য কি করবেন, এই ফোল্ডারে ক্লিক করে এখান থেকে ইনফোতে আসবেন। ইনফোতে এসে টাইপ, এখানে কত এফপিএস এর, এগুলো সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? ইভেন এখানে যদি আসেন, আসার পরে এটা আপনি এখান থেকে ইনফো যদি আপনার চেক করা না থাকে এটাকে চেক করে দিবেন। চেক করে দিয়ে আপনি এখান থেকে ইনফো থেকে ওই ভিডিও, যে ভিডিওটা আপনার উপরে ক্লিক করলেন সেটার ইনফরমেশন নিয়ে নেবেন। ওকে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, রিপ্লেস ফুটেজ, ডেস্কটপে আসি, ডেস্কটপ। তো এখান থেকে ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, নাম কি ছিল? প্রিমিয়ার প্রো ফার্স্ট ক্লাস। আমি এখানে কোথায় আছে এটা? ভিডিও অ্যাসেট। এখান থেকে আমাদের এটা ভিডিওর নামটা কি? আমি এই যেটা, এই নামটা ছিল, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ওকে, এই যে এইভাবে আমরা এটাকে রিপ্লেস করতে পারছি। ওকে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে করে ইনফরমেশন নিয়ে এখান থেকে রিপ্লেস করতে পারবো ফুটেজগুলোকে। আমি এখান থেকে রিপ্লেস করে দিব, আদারওয়াইজ কিন্তু আপনার এটা মিসিং থাকবে, নতুন করে আবার ইম্পোর্ট করতে হবে। কারণ একটা ভিডিওর উপরে আপনি অনেক কাজ করতে পারেন, লেয়ারের উপরে অনেক কাজ করতে পারেন। তো আপনার ভালো হবে যে ওই ফুটেজগুলো হচ্ছে আপনার একটা ফোল্ডারের আন্ডারে নিয়ে কাজ করা, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি, বুঝি নাই। হাসান শুভ কি বলছেন বুঝি নাই। আপনার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হাসান শুভ, আমি তো আপনার কথা ক্লিয়ার শুনছি না, তার মানে আপনার এখানে নেট প্রবলেম আছে। এখন নেট প্রবলেম, এখানে ক্লিয়ার শোনা যেতেছে। যাদের নেট প্রবলেম তাদের এই ইস্যুটা হবে। দয়া করে পরবর্তীতে আপনার রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। রেকর্ড ক্লাস দেখে যদি মনে হয় যে না কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আবার আমাকে এই বিষয়ে কোশ্চেন করতে পারবেন। ওকে, আমি এখন যে
কথাগুলো বলতেছি, যারা অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অন্য সফটওয়্যারগুলো ব্যবহার করছেন তাদের কাছে এটা খুবই সহজ মনে হতে পারে, বাট যারা বিগিনার তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবে। দ্যাটস ওয়াই আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো প্লিজ একটু কন্টিনিউ করেন, আমাকে একটু হেল্প করেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনার ফোল্ডারটা ম্যানেজ করার কারণটাই হচ্ছে আপনার একটা ফোল্ডারের আন্ডারে এভাবে কাজ করবেন, পরবর্তীতে ওই ফোল্ডারটা আপনি যদি জিপ করে কোনো ক্লায়েন্টকে দেন সেক্ষেত্রে এরকম ফাইল মিসিং থাকবে না, এবং খুব সহজে আপনি একটা ডিভাইসে পেন ড্রাইভ থেকে ওই ফোল্ডারটা নিয়ে অন্য একটা ডিভাইসে প্রজেক্টটা ওপেন করে আবার আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা এভাবে আমাদের মিডিয়া অ্যাসেটগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। আমরা যদি ফাইলে আসি, ফাইল থেকে হচ্ছে ইনপুট থেকেও আমরা এভাবে ইনপুট করতে পারি। এখানে আরেকটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল আই থেকেও আমরা এভাবে সিলেক্ট করে আমরা একটা ভিডিও ইনপুট করতে পারি। ওকে, এভাবে হচ্ছে আমাদের ভিডিও ইনপুট করা যায়। এখন কথা হচ্ছে যে ভিডিও ইনপুট করার পরে আমাদের এখানে অপ্রয়োজনীয় অনেক আছে ক্লিপের মধ্যে, আপনার যেটা লাগবে না সেটা আপনি দেখার জন্য, প্রিভিউ করার জন্য কি করতে পারেন, এখান থেকে আইকন ভিউ থেকে দেখা যাচ্ছে, দেখতে পারেন। বাট কথা হচ্ছে আপনি এটা বড় করে দেখার জন্য যে ক্লিপটার মধ্যে আপনি প্রিভিউ করতে চান, যে আপনি ক্লিপটা কতটুকু পর্যন্ত নিতে চান, তার জন্য আপনি এটা প্রিভিউ করার জন্য এই ক্লিপের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা চলে গেল কোথায়, সোর্স প্যানেলে। এটাকে বলা হয় হচ্ছে সোর্স প্যানেল। আমরা প্রথম যে প্যানেলটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, আর এটা হচ্ছে সোর্স প্যানেল। সোর্স প্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। এখানে আমার ভিডিও ডিউরেশন দেখা যাচ্ছে, এটা 17 সেকেন্ড 9 ফ্রেম। এখানে প্রায় হ্যাঁ প্রায় 17.5 সেকেন্ডের মতো একটা ভিডিও আছে। এখান থেকে আমরা যদি স্টার্টের দিকে দেখি যে 00, তাই না? তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফ্রেম, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে ঘন্টা। এইভাবে হচ্ছে এখানে টাইমটা কাউন্ট করা হচ্ছে। তো আমি এখানে ভিডিওটা প্লে করার জন্য এখানে ক্লিক করতে পারি, অথবা আমার যে কিবোর্ড আছে কিবোর্ডের স্পেসের মধ্যে ক্লিক করতে পারি। ওকে, এভাবে আমি ক্লিক করে ধরেন আমার ভিডিও এইটুক পর্যন্ত দরকার, এর বেশি দরকার নাই, এই দিকে আর দরকার নাই। তাহলে আমি এখান থেকে মার্ক আউট করতে পারবো। মার্ক আউট করার জন্য এখানে আমার মার্ক আউটের জন্য একটা আইকন আছে, আমি এখান থেকে মার্ক আউট করে দিলাম। আর শুরু আমি কোন জায়গা থেকে, আমি চাইলে এখানে যেটুকু আছে এইটুকু আমার অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই। কারণ হচ্ছে এইদিকে আমি কোনো মার্ক ইন ব্যবহার করি নেই। আমি যদি চাই যে এখান থেকে শুরু হবে ভিডিওটা, তাহলে আমি এখান থেকে মার্ক ইন করে দিব, তাহলে এইটুকু আর নিবে না, জাস্ট এইটুকুই। এখানে এটা ফিট আছে, আমরা যদি এটাকে এইভাবে দেখি এটা ছোট হয়ে গেল, এখান থেকে আমরা এটাকে জুম ইন জুম আউট করে দিতে পারবো। আমি এখান থেকে যদি জুম করি এভাবে এটা জুম হয়ে কাছে চলে আসলো। আমি এটাকে ফিট করি, এটাকে যদি একবারে বড় করে দেখতে চাই সেক্ষেত্রে ওয়ানের পাশে ট্যাবের উপরে এই প্যানেলটাকে চেক করে যে কোনো প্যানেল আপনি যদি বড় করে দেখতে চান এভাবে বড় করে দেখতে পারবেন। এই যে স্লাইড বাটনে ক্লিক করবেন, এখানে দেখা যাচ্ছে আমি যখন এটা সফটওয়্যারটা প্লে করছি তখন কিন্তু আমি একটা এখানে কি স্ট্রোক ব্যবহার করছি, যে আমি এখানে মাউসে কোথাও ক্লিক করলে অথবা এখানে কিছু লিখলে শর্টকাট কি ব্যবহার করলে নিচে দেখা যায়। এই যে দেখেন, এই যে এটাতে আমি ক্লিক করছি, এটাতে ক্লিক করার জন্যই এই যে এখানে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করার জন্যই কিন্তু এটা কি বড় হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্লাইড বলা হয়। তো স্লাইড বাটনে বা ডেল বাটনকে এটাকে বলা হয়, এই বাটনে ক্লিক করবেন, এভাবে আপনি হচ্ছে যে কোনো প্যানেল বড় ছোট করে দেখতে পারবেন। এখন যদি আমি প্লে করি, ওকে, এভাবে হচ্ছে আমি বড় ছোট করতে পারবো যে কোনো প্যানেল। আর এখান থেকে আমরা মার্ক ইন মার্ক আউট করতে পারলাম। এখানে আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে গো টু ইন, এখানে একদম সামনে চলে গেল, আর এটা হচ্ছে গো টু আউট। আর এটাতে যদি আসি গো ব্যাক ওয়ান ফ্রেম, এখানে যদি ক্লিক করি একটা একটা করে ফ্রেম
পেছনে যাচ্ছে, আর এটা হচ্ছে একটা একটা করে ফ্রেম সামনে যাচ্ছে। আর এখানে যে একটা আছে এটা হচ্ছে মার্কার। আপনি যদি এখানে মার্কার ব্যবহার করতে চান, ধরেন আমি এখানে একটা মার্কার ব্যবহার করলাম, এই যে দেখেন এটা মার্ক হয়ে গেল এখানে। আবার আমি যদি এটা ফার্স্টে এসে এখানে একটা মার্কার ব্যবহার করি, এখানে এটা মার্ক হয়ে গেল, এইটুকু মার্ক হয়ে গেল। এখন ধরেন আপনার এটা মার্ক ইন বা আপনার মার্ক আউট, আপনি এটা ভুলে গেলেন বা আপনার এটা কোনোভাবে কাজ করতে সরে গেল, তখন আপনি কি করবেন, এই যে মার্ক এখানে আসলেন, আসার পরে এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এটাতে ক্লিক করতে পারেন বা ও প্রেস করতে পারেন, এখানে মার্ক আউট। আবার এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে মার্ক ইন করে দিলেন, এই যে আবার একটুকু মার্ক ইন মার্ক আউট হয়ে গেল। এইভাবে হচ্ছে মার্কারটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার এখানে আছে কি ড্রাগ ভিডিও অনলি। আপনি যদি এই ভিডিওতে অডিও এবং ভিডিও দুইটাই আছে, আমরা যদি অনলি ভিডিও নিতে চাই যে এটার পেছনে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিফারেন্ট ব্যবহার করব, সেক্ষেত্রে এই সোর্স মনিটর থেকে আপনি ভিডিও থেকে একটা ভিডিও থেকে অডিও এবং ভিডিওটাকে ভাগ করে নিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন, অডিওটা চাইলে অডিওটা নিতে পারবেন, ভিডিওটা চাইলে ভিডিওটা নিতে পারবেন। এটার জন্য এখানে কি আছে, ড্রাগ অনলি ভিডিও, এখানে আছে ড্রাগ অডিও অনলি। তো আমার এখানে যেটা প্রয়োজন আমি সেটাই নিব কাজ করার সময়। আর মাঝখানে ক্লিক করে যদি ড্রাগ করেন, মাঝখানে ক্লিক করে ড্রাগ করলে হবে কি অডিও ভিডিও দুইটাই নিয়ে নিবে। ওকে, এভাবে হচ্ছে নিতে পারবেন। এখানে আমরা ফিট দেখলাম, ফিট থেকে আপনি জুম লেভেলটা আপনি ইয়ে করে দিতে পারবেন এরো বাটনে ক্লিক করে। এখানে আমরা আসি হচ্ছে রেজুলেশন। এখানে কি আছে, সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন। এখান থেকে যদি আপনি প্লেব্যাক স্পিডটা দেখতেছেন যে ফুল রেজুলেশনে দেওয়া আছে কিন্তু আটকে আটকে আসতেছে, তখন আপনি এখান থেকে প্রিভিউ করার জন্য এটাকে হাফ করে দিতে পারেন বা কোয়ার্টার করে দিতে পারেন। হাফ কোয়ার্টার তো বুঝেনি, যখন আপনি গ্রিল খান তখনই তো বুঝতে পারেন, তাই না? হাফ কি কোয়ার্টার কি এটা তো বোঝা যায়। তো এখান থেকে ফুল রেজুলেশনে দিলে আপনার প্লেব্যাক করতে গেলে দেখবেন যে আপনার র্যাম কনজিউম করার জন্য অনেক ডিভাইসে দেখবেন যে আটকে আটকে আসতেছে। যেখানেই আপনি এরকম ফুল হাফ কোয়ার্টার দেখতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলেন বা অ্যাডোবি আফটার ইফেক্ট, তখনই আপনি বুঝে নেবেন যে এটা আসলে রেজুলেশনের এখান কাজ। রেজুলেশন যদি আমি এখান থেকে কমায় দেই, সেক্ষেত্রে আমি একটু প্লেব্যাক স্পিডটা ভালো পাবো। আর যদি আমি রেজুলেশন ফুল দেই, সেক্ষেত্রে আমার দেখতে একদম স্বচ্ছ দেখা যাবে, বাট হচ্ছে প্লেব্যাক স্পিডটা একটু কম পাবো। এটা এরকম না যে আপনি রেন্ডার দেওয়ার সময়, রেন্ডার দেওয়ার পরে আপনার রেজুলেশনটা এই এখান থেকে কমানোর জন্য রেজুলেশনটা কমে যাবে, এরকম না। এটা জাস্ট প্রিভিউ করার জন্য, আপনার সফটওয়্যারে প্রিভিউ করার জন্য এই রেজুলেশনটা। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল। তারপরে কি আছে, এটা হচ্ছে আমাদের টুলস বার বা টুলস প্যানেল বলা হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে টুলসগুলো আছে এর মধ্যে এই যে টুলসগুলাই হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে পাওয়া যায়। এটার মধ্যে একটা আছে হচ্ছে সিলেকশন টুল, দেন হচ্ছে এটার নিচে যদি আসি, এখানে আছে হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এগুলো নিয়ে আমরা দেখাবো কাজগুলো কি। দেন হচ্ছে এখানে রেজার টুল আছে, পেন টুল আছে, টেক্সট টুল আছে। এই টাইপ টুলটা হচ্ছে আপনার CS6 বাদে সিসি ভার্সনগুলোতে সব ভার্সনেই টাইপ টুলটা পাবেন। আর এখান থেকে হ্যান্ড টুল আছে। ওকে, এটার কাজগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। আর এখানে আছে হচ্ছে টাইম লাইন প্যানেল। টাইম লাইন প্যানেলে হচ্ছে আমরা মূলত আমাদের যে ফুটেজগুলো থাকবে, যে মিডিয়া এসেটগুলো থাকবে বা যে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করব, এই টাইম লাইন প্যানেলের লেয়ারের উপরে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এই যে এখানে লেখা আছে ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স, তার মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করে। তার সিকোয়েন্সটা কি, আমরা এখন এই টাইমলাইন প্যানেল নিয়ে যেহেতু কথা বলবো, আমরা প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা যদি ফাইলে আসি, ফাইল থেকে এখান থেকে নিউ থেকে সিকোয়েন্স, এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+N, অথবা আপনি যদি এখানে নিউ বাটনে আসেন, নিউ বাটন থেকেও আপনি সিকোয়েন্স নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স নিচ্ছি, শর্টকাট কি দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে Ctrl+N দিলাম। N দেওয়ার পরে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে সিকোয়েন্স প্রিসেট। সিকোয়েন্স প্রিসেটের মধ্যে এখানে অনেক প্রিসেট আপনার
যে এখন যারা 2024 ইউজ করছেন বা 23 ইউজ করছেন, আপডেটের মধ্যে দেখবেন যে অনেক প্রিসেট এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাডোবি থেকে দিয়ে দিছে। এই সিকোয়েন্সটা কি এবং প্রিসেটগুলো কি, আপনি যে ওয়ার্ক স্পেসের মধ্যে, যে ফ্রেমের মধ্যে আপনার ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটার একটা সাইজ আছে, তাই না? এখন আমরা যে ভিডিওটা প্লে করছি, এটার যদি আমরা ইনফোতে যাই, এখানে এটার সাইজ কি আছে, 24 fps। fps দ্যাট মিন্স ফ্রেম পার সেকেন্ড। আর এখান থেকে এটার যে সাইজ, এটার ভিডিওর সাইজটা আছে 24 fps প্লাস হচ্ছে 1920 বাই 1080 সাইজ। তার মানে পাশে এখানে 1920 আর এটার হাইট আছে হচ্ছে 1080। তার মানে এটা হচ্ছে একটা ভিডিওর সাইজ। এই ভিডিওটা যে এখানে যে ডিভাইস থেকে তৈরি করছে অথবা যে সফটওয়্যার থেকে রেন্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 24 fps এর রেন্ডার দেওয়া হয়েছে এবং এটার সাইজ ছিল হচ্ছে 1920 বাই 1080। তো আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন, এখানে সেই ভিডিওটার সাইজটা কি হবে এবং এটার ফ্রেম রেটটা কি হবে, সেটা আপনার যে একটা ফ্রেম তৈরি করবেন সেটাই হচ্ছে সিকোয়েন্স। অথবা আপনি যে ল্যান্ডস্কেপে কাজ করবেন, যে আর্টবোর্ডের মধ্যে আপনি কাজ করবেন, সেটার সাইজটা কি হবে, সেই সাইজটাই হচ্ছে আপনার সিকোয়েন্স অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। অ্যাডোবি আফটার এফেক্টে আবার ডিফারেন্ট এটা বলা হয়, এটা হচ্ছে কম্পোজিশন বলা হয়। তো আমরা যেহেতু প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করছি, এখানে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারবো। আপনি একটা প্রজেক্টের আন্ডারে আনলিমিটেড এখান থেকে সিকোয়েন্স তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে সিকোয়েন্স তৈরি করি। সিকোয়েন্স তৈরি করার সময় আমি এখানে নিউ আইটেম থেকে, এখান থেকে নিউ আইটেম, দেন হচ্ছে আমি সিকোয়েন্সে আসি। আসার পরে এখানে প্রিসেট দেখতে পাচ্ছি। তো আমি যদি এখান থেকে একটা প্রিসেটে আসি, যেমন হচ্ছে এইচডি, এখানে কি আছে এইচডিভি। তো আমি এখানে হাই রেজুলেশন ডিজিটাল ভিডিওর মধ্যে আমি এখানে 1080 25 fps বা 24 fps দেখতে পারি বা 30 fps আমরা দেখতে পারি। এখানে আমরা যদি ফ্রেম সাইজটা দেখি, এখানে কি আছে 1440 বাই 1080। এখানে যদি আসি 1440 বাই 1080, এটাতে যদি আসি 1440, এটা আসি এটাও 1400, এটা 1400। তো আমার লাগবে কি 1920 বাই 1080। এই প্রিসেটের মধ্যে তো আমি পাচ্ছি না। আচ্ছা, আমি আরও কয়েকটা দেখি যে প্রিসেটের মধ্যে এই সাইজটা আমি ইউটিউবের জন্য তৈরি করব। সেক্ষেত্রে আমার এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক সাইজ। যেমন আপনি যদি একটা রিলস তৈরি করেন বা শর্টস তৈরি করেন, সেটার জন্য কিন্তু আপনার ল্যান্ডস্কেপ সাইজ লাগবে। আবার যদি আপনার ইউটিউবের জন্য তৈরি করেন বা ফেসবুকের জন্য, টুইটারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, তো ডিফারেন্ট আপনার প্ল্যাটফর্মের জন্য ডিফারেন্ট আপনার ব্রডকাস্টিংয়ের জন্য আলাদা একটা ফ্রেম সাইজ লাগবে। অথবা ক্লায়েন্টের, ধরেন আপনি একটা ক্লায়েন্টের ভিডিও এডিট করতেছেন, তো ওই ক্লায়েন্টটা ওনার যে একটা শপ আছে, এই শপের মধ্যে ওনার একটা ডিভাইস আছে, এলইডি ডিভাইস বলেন বা যে কোনো ডিভাইস আছে, ওই ডিভাইসের ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিয়ে দিল যে আমার ডিভাইসের মধ্যে এটা হচ্ছে আমার অ্যাকুরেট সাইজ, আপনার এই সাইজে আপনাকে ভিডিওটা দিতে হবে। তার মানে কি, আপনার তখন কিন্তু ওই সিকোয়েন্সের মধ্যে ওই ফ্রেমটা আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে আপনি ওটার ভিতরে আপনি ভিডিওর কাজ করবেন। বুঝতে পারছেন? এটার জন্যই সিকোয়েন্স এখানে দেওয়া আছে। তো এখানে যদি আপনার ওই সাইজটা কমন না পড়ে, এখানে যে প্রিসেটগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে যে ক্লিক করে ইনফরমেশন নিতে পারবেন যে এটার সাইজ কত এবং ফ্রেম রেটটা কত। তো এইটা যদি আপনার এখানে কমন না পড়ে, আমি এখান থেকে কয়েকটা দেখলাম, দেখার পরে মনে হচ্ছে যে না, এগুলো আমার এখানে কমন পড়ছে না, তখন আপনি কি করবেন, এই সিকোয়েন্স প্রিসেট থেকে আপনি বের হয়ে এসে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এখানে কি আছে, এডিটিং মোডের মধ্যে আপনি এখান থেকে কয়েকটা দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে না, এখানে আমার কাস্টম একটা নিতে হবে, আপনি কাস্টমে ক্লিক করবেন। এই যে এখানে যে টাইম বেস আছে, টাইম বেস এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন 25 পার সেকেন্ড। তার মানে একটা ভিডিওতে ধরেন যদি 2 সেকেন্ডের ভিডিও থাকে, এখানে পার সেকেন্ডে যদি আপনি ধরেন 25 fps করে দেন, যে এখানে বা 30 fps করে দেন, এখানে 30 fps আমি দিলাম,
এটা একটা বোঝার বিষয় আছে যে 30 fps মানে 30 ফ্রেম। আমরা যে ভিডিওগুলো দেখি, চলমান দৃশ্যগুলো দেখি, এটা কিন্তু প্রত্যেকটা ইমেজের সমন্বয়ে একটা ভিডিও দেখি। আমরা যখন একটা ছবি তুলি একটা ফ্রেম দেখায়, যখন আমরা এটাকে ভিডিও করি তার মানে আপনার ভিডিও রেকর্ড করার সময় যে ডিভাইস থেকে রেকর্ড করছেন সেই ডিভাইসে আপনি যত ফ্রেম রেট দিয়ে এটা রেকর্ড করবেন আপনি এখানে তত ফ্রেম রেটের ভিডিওটা পাবেন। ধরেন আপনি যদি ওই ডিভাইসকে আপনি কাস্টম করে বলে দেন যে 1 মিনিটে 60টা ফটো এখান থেকে ফ্রেম শট নিবে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ওই ডিভাইস 60টা ফ্রেমের শট নিবে। তার মানে ওই 60টা ফ্রেম যখন আমরা এটা একসাথে আমরা এখানে ভিডিওতে যদি রেকর্ড করা হয় সেক্ষেত্রে একসাথে পাবো। একসাথে পেলে এটাকে যখন আমরা প্লে করব তখন এটার একটা চলমান রূপ পাবো, তাই না? এটাই হচ্ছে ফ্রেমের বিষয়টা। এখন আপনি যখন সফটওয়্যারের মধ্যে ফ্রেম টাইম বেসটা দিয়ে দিচ্ছেন, ফ্রেম রেটটা দিয়ে দিচ্ছেন, তখন আপনার সফটওয়্যার কিন্তু 1 সেকেন্ড কাউন্ট করবে হচ্ছে 30টা ফ্রেমে। মানে 30টা ফ্রেম যখন চলে যাবে তখন কিন্তু 1 সেকেন্ড কাউন্ট করবে সফটওয়্যার। তো এখান থেকে হচ্ছে টাইম বেস। এটা হচ্ছে আপনি যদি 30 fps এ কাজ করেন সেক্ষেত্রে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য এখন কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনার যদি ব্রডকাস্টিংয়ের জন্য দেন অথবা অ্যানিমেশনের জন্য করেন অথবা আপনার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকের জন্য করেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে স্যার fps বাড়ায় দিলে কি হবে, কমায় দিলে কি হবে? fps বাড়ায় দিলে এখানে কথা হচ্ছে যে আপনার ওই ভিডিওতে fps বাড়ানো ছিল কিনা, কথা হচ্ছে আপনার এটার ভিতরে কি ছিল। ভিতরে যদি আপনার না থাকে বাইরে টেনে এটাকে লম্বা করলেই লম্বা হবে না। এখন একটা ডিভাইস থেকে এটার 60 fps এ আপনার ভিডিওটা রেকর্ড করা আছে, তখন আপনি যদি 60 fps এখানে ভিডিওটা আপনি এখানে সফটওয়্যারের মধ্যে নিয়ে 60 fps দেন, এখানে আপনি সুপার স্মুথ স্লো করতে পারবেন। যত fps বেশি হবে তত আপনার স্লোটা স্মুথ আপনি দেখাতে পারবেন। আর যদি fps কম থাকে সেক্ষেত্রে যদি 30 fps এর মধ্যে বা 25 fps এ রেকর্ড করা একটা ভিডিওর মধ্যে আপনি যদি এটা স্লো ইয়াটার ভ্যালুটার আপনি যদি খুব কমায় দেন তখন কিন্তু ফ্রেম বাই ফ্রেম দেখাবে, মানে আটকা আটকা দেখাবে। আর যদি fps আপনার বেশি থাকে ওই ভিডিওতে সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা যখন এখানে 60 fps এ আপনি যখন দিবেন তখন আপনি এটা যদি স্লো যে ভ্যালুটা আছে ভ্যালুটা যদি কমায় দেন তখন কিন্তু এটা সুপার স্মুথ একটা স্লো মোশন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে fps এর বিষয়। তো আমি এখান থেকে 30 fps এর জন্য দিচ্ছি, যেহেতু আমি এটা ইউটিউব এর জন্য করব সেক্ষেত্রে আমি এখান থেকে 30 fps দিচ্ছি। 30 fps দেওয়ার পরে এখানে হচ্ছে ফ্রেম সাইজ। আপনি ফ্রেম সাইজটা কি দিবেন? আপনি যদি ধরেন যে আপনার এখান থেকে 4K রেজুলেশনে চান, অবশ্যই এখানে আপনার 4K রেজুলেশনের জন্য এটা 2000 এর উপরে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা এইচডিতেই রাখছি, আমি 1920/1080তেই রাখছি। এখানে অনেক 4K রেজুলেশনের অনেক প্রিসেট আছে, দেখবেন এখান থেকে আপনারা পাবেন, অথবা রেন্ডার দেওয়ার সময় এটা 4K তে আপনি রেন্ডার দিয়ে দিতে পারবেন। এটা আমরা দেখাবো, এই যে এখানে নিচে আছে 4K এর জন্য। এই যে 2K 4K এগুলো প্রিসেট দেওয়া আছে। তো এভাবে হচ্ছে আপনি এটা প্রিসেট দিয়েও ব্যবহার করতে পারবেন অথবা এখানে আপনি সাইজটা বড় করে দিয়েও রেন্ডার দেওয়ার সময় এটা আপনি 4K তে রেন্ডার দিতে পারবেন। আচ্ছা, এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে আমার হচ্ছে স্কোয়ার পিক্সেল রাখবো। স্কোয়ার পিক্সেল বাদে এখানে দেখেন কয়েকটা প্রিসেট কিন্তু দেওয়া আছে, যেমন ওয়াইড স্ক্রিনের জন্য এবং হচ্ছে আপনার আরও কিছু আছে এখানে ডিভিসি প্রো এইচডি। এগুলো হচ্ছে আপনি অ্যাকচুয়াল সাইজ পাবেন না এগুলো থেকে। 1920/1080 যেটা দিছি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি, আমরা যদি স্কোয়ার পিক্সেলে রাখি তাহলে আমরা অ্যাকচুয়াল সাইজটাই পাবো। ওকে, ডিসপ্লে ফরম্যাট এখান থেকে টাইম কোড থাকবে, দেন হচ্ছে কালার স্পেস আমার এখান থেকে যেটা সাজেস্ট করছে আমরা এটাকেই রাখবো, কারণ হচ্ছে আমার এখানে কালার স্পেসটা কাউন্ট করা হচ্ছে গ্রাফিক্স কার্ড থেকে। অডিও স্যাম্পল এবং ডিসপ্লে ফরম্যাট অডিও স্যাম্পল রাখবে। এটা প্রিভিউ এখান থেকে আমরা যেটা এখানে ব্যবহার করছি সেটা এখানে প্রিভিউ করছে। এখানে ম্যাক্সিমাম বিট ডেপথ এখান থেকে যদি ম্যাক্সিমাম বিট ডেপথ দেন
ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, সেক্ষেত্রে আপনি যখন এটা রেন্ডার দিবেন, এটা এইচডিতে বাই ডিফল্ট যেটা আমরা এখানে ফ্রেমটা দিছি এটার তুলনায় এই বিট ডেপথটা ম্যাক্সিমাম দিবে। এখানে যেটা দিছি এটা হচ্ছে একদম সর্বোচ্চটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এটা রেন্ডার দেওয়ার সময় এটাকে আমরা করতে পারবো, আমরা চাইলে পরে এখান থেকে আপনার যে রেজুলেশনটা আছে রেজুলেশনটা কমাতে পারবো, বাড়াতে পারবো, ওইটা আমরা রেন্ডার দেওয়ার সময় দেখব। ওকে, আমি এখান থেকে সিকোয়েন্সটার নাম দিচ্ছি। এখানে মনে করেন আপনি এই সিকোয়েন্সে কাজ করবেন, এখানে কাজ করব আমরা হচ্ছে ফ্লিপ নিয়ে, এটাকে দিলাম হচ্ছে ফ্লিপ। ওকে, এখন দেখেন এই সিকোয়েন্সের এখানে নাম দেখা যাচ্ছে ফ্লিপ। ওকে, তো এই সিকোয়েন্সটা আমি এখানে নিয়ে আসার পরে কিন্তু এগুলো ভিজিবল পাচ্ছি, এই যে আমার টাইম লাইনটা এখানে ভিজিবল পাচ্ছি। এগুলো কি, এগুলো হচ্ছে আমার ট্র্যাক, এই যে এগুলো হচ্ছে ট্র্যাক, এটা হচ্ছে ভিডিও ট্র্যাক, এটা হচ্ছে অডিও ট্র্যাক, A1 A2 A3 V1 V2 V3, এগুলো হচ্ছে অডিও ট্র্যাক। এখানে হচ্ছে আপনি কোনো লেয়ারকে লক করতে চাইলে এখান থেকে লক করতে পারবেন। এখানে আই বাটন আছে, আপনি কোনো লেয়ারকে আপনি আই অফ করে দিলে সেই লেয়ারটা আই অফ হয়ে যাবে, আর ওই লেয়ারটা দেখা যাবে না, এখানে ভিজিবল হবে না। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটা অডিও এবং ভিডিও যদি দুইটাই এখানে নিয়ে আসি এখানে ধরেন রাখলেন, রাখার পরে এখানে দেখেন রাখার সাথে সাথে আমার এখানে একটা কোশ্চেন আসতেছে, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। এটার যদি আমি একদম সহজ করে বলি, সেটা হচ্ছে যে আপনি যে ফুটেজটা এখানে নিয়ে আসছেন সেটা আপনার এই সিকোয়েন্সের যে ফ্রেম সাইজটা নিচ্ছেন এটার সাথে এটার ম্যাচ করতেছে না। আপনি কি চাচ্ছেন যে এটা এই সিকোয়েন্সের মধ্যে রাখতে অথবা এটাকে চেঞ্জ করতে? এখানে দেখেন লেখা আছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, কিপ। কিপ যদি দেন তাহলে আমি যে এখানে ফ্রেম সাইজটা নিছি এটার মধ্যে এটা ইনপুট হবে, লেয়ারে চলে আসবে। আর যদি চেঞ্জ দেই সেক্ষেত্রে এই যে ভিডিওটা আমি যদি এখান থেকে ধরেন চেঞ্জ দিলাম, চেঞ্জ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এটার সাথে এটা ম্যাচ করছে, একদম ফ্রেম সাইজ থেকে সব কিছু ম্যাচ করছে। কন্ট্রোল জেড দিয়ে আমি পেছনে আসি, এটাকে এখানে নিয়ে আসি, আচ্ছা আরেকটু পেছনে যাই, এখানে যদি কিপ দেই তাহলে আমার এই ভিডিওটা ইনপুট হবে এটার মধ্যেই। আমি এখানে অন্য একটা ভিডিও নিয়ে আসি যেটার সাইজটা এটার থেকে ডিফারেন্ট। আমি এখানে এই সাইজটা নিয়ে আসি, এখানে আমি একটা সিকোয়েন্সে আসি, দেন সেটিংস, দেন হচ্ছে এটাকে কাস্টম, দেন 35 fps 1920 1080। ওকে, আমি এটাকে সিকোয়েন্স সেটিংস এখান থেকে এটাকে একটু ঠিক করে নেই, স্কোয়ার পিক্সেল করে দেই। ওকে, স্কোয়ার পিক্সেল করে দেওয়াতে এটা রেশিওটা ঠিক হলো। এখন আমি এই ভিডিওটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দেখি, এটা যদি কিপ দেই তাহলে আমার এটার মধ্যে এই ভিডিওটা ইনপুট হয়ে গেল। দেখেন সাইজ অনেক বড়, বা এটা কিন্তু ম্যাচ হয় নাই। আবার আমি যদি এখানে কিপ না দিয়ে চেঞ্জ দেই, ধরেন এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে চেঞ্জ দিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে ওই ভিডিওর যে সাইজ আছে, ভিডিওর যে ফ্রেম রেট আছে ওই অনুযায়ী একটা আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? ওই সিকোয়েন্সের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। সিকোয়েন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আপনার এখানে তো সিকোয়েন্সের যে আপনি ভিডিও ক্লিপটা নেওয়ার পরে যে অপশনটা চাইছিল কি, যেটা আপনি রাখছেন, এটা যদি না আসে আমাদের মোবাইলে সরাসরি এই ক্লিপটা এখানে চলে যায়, তখন কি করবেন? ওকে, মানে আপনার এই কোশ্চেন মার্কটা যদি না আসে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট যদি না আসে সেক্ষেত্রে আপনার এটা প্রেফারেন্স থেকে ঠিক করে নিতে পারবেন। এখান থেকে
ইম্পোর্ট কন্ট্রোল সারফেস, এডিট, এটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা প্রজেক্ট সেটিংস অথবা প্রেফারেন্সের মধ্যে থাকবে। এটা যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে এখানে কোশ্চেনের জন্য একটা ইয়ে আছে, অপশন আছে, এখানে জাস্ট এটা চেক আনচেক থাকলে পরে এটা সমস্যাটা হয়। এখানে আচ্ছা এটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা দেখা দেওয়া যাবে, যদি আপনি প্রবলেম ফেস করেন দেখা দেওয়া যাবে। এটা নর্মালি আপনার যখন এই সমস্যাটা হবে আপনি একটা কাজ করতে পারেন, ওই ইয়া থেকে আপনি এখান থেকে উইন্ডো থেকে ওই ওয়ার্ক স্পেসটাকে রিসেট দিবেন, রিসেট দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায়। আর এমনিতে এটা চেক করে দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে সিকোয়েন্সের মধ্যে এই অপশনটা আছে মেবি। পরে সমস্যা হলে আমি হ্যাঁ এই যে এখান থেকে এই যেটাকে চেক করে দিলে হবে। এটা যদি চেক করে দেন তাহলে স্কেল মোশন ইফেক্ট এখান থেকে যখন আপনার চেঞ্জিং ফ্রেম সাইজ এটাকে চেক করে দেন, এই যে এখান থেকে চেঞ্জ করে এটাকে চেক করে দিলে হবে। এটা আনচেক থাকলে এটা আমরা এখান থেকে যদি দেখি কিপ, ওকে, সিকোয়েন্স সেটিংস, এটাকে চেক কর্পোরেট লিনার কালার, না এটা তো কাজ করছে না, দেখি এই যে অলওয়েজ আস্ক, এটা যদি উঠায় দেন, এই যেটা এটা উঠায় দিলে পরে হ্যাঁ এটা যদি আবার না পান, ধরেন আমি অলওয়েজ আস্ক এটা যদি উঠায় দিই, হ্যাঁ ধরেন আমি এটা কিপ দিলাম, কিন্তু পরবর্তীতে আর আমাকে জিজ্ঞেস করবেন না, এটা তো আর জিজ্ঞেস করছে না, হ্যাঁ তখনই তো প্রবলেমটা মূলত। এটা আমরা যদি ভুলে এটাকে উঠায় দিই সেক্ষেত্রে তো আমরা এখান থেকে সমস্যাটা পড়বো। ম্যানেজ প্রিসেট, আচ্ছা এটা আমি দেখে জানাবো, এই মুহূর্তে আমার এটা মনে নাই। এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা রিসেট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটা ওইটা আমি দেখে জানাতে পারবো, এই মুহূর্তে আমার মনে নেই, এখানেই হবে কোথাও এটা আছে, এটা একটু দেখতে হবে। কাস্টমাইজ অডিও হেডার, ম্যানেজ প্রিসেট, সেভ প্রিসেট। আচ্ছা এটা টাইম ওয়েস্ট না করি, এটা দেখানো যাবে, সমস্যা নেই। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমার ফ্রেমের সাথে যাচ্ছে না, এটা আমার ফ্রেমের সাথে দেখেন এটা অনেক বড় ছোট। এখানে কথা হচ্ছে এই যে আমার যে এখানে আমি স্কোয়ার পিক্সেলের কথা বললাম সিকোয়েন্সের মধ্যে, এটা হচ্ছে আমার সিকোয়েন্স, এখানে আইকন দেখতে পাচ্ছেন। মূলত এগুলো যদি আমরা যাই, এখানে যদি আমরা ক্লিক করি, এগুলোতে দেখি, এখানে কিন্তু দেখেন এক এক রকম আইকন দেখা যাচ্ছে, তাই না? অডিওর জন্য ভিডিওর জন্য আলাদা আইকন, আর সিকোয়েন্সের জন্য আইকন হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স আইকন। এখন আপনি ধরেন এই সিকোয়েন্সটা তৈরি করলেন, তৈরি করার পরে এটাকে আবার রিসেট করবেন। আমি এখানে যাই, এটাতে ক্লিক করি, সিকোয়েন্সে যাই, এখানে যাব হচ্ছে সিকোয়েন্স সেটিংস। এখন কিন্তু আমি সিকোয়েন্স সেটিংসে পাচ্ছি। আপনি যদি একটা ভিডিও ক্লিপের উপরে ক্লিক করে বা এটার উপরে ক্লিক করে আপনি এখানে সিকোয়েন্স সেটিংসে যান, ধরেন এখান থেকেও আপনি এই যে এটা ধরেন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করলেন, তখন যদি আপনি সিকোয়েন্স সেটিংসে যান এখান থেকে পাবেন না। কিন্তু আপনি যদি এইভাবে
ধরেন আপনি এই সিকোয়েন্সের উপরে ক্লিক করলেন, বা এই যে যেখানে সিকোয়েন্সের মধ্যে আছেন সিকোয়েন্স প্যানেলের থেকে আপনি সিকোয়েন্স সেটিংসের উপরে ক্লিক করেন, তাহলে এটা ভিজিবল পাবেন। এই যে দেখেন এখানে ক্লিক করছি, এখানে থেকে আমি ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে পারছি। অনেকে করবেন কি, এখানে ভিডিও ক্লিপের উপরে অন্য ক্লিপের উপরে ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে চাইবেন, কিন্তু এখানে এটা আনভিজিবল থাকবে। তো আমি এখানে এসে এই যে স্কোয়ার পিক্সেল, এটাকে স্কোয়ার পিক্সেল করে দিলাম। দেন এটাকে যদি ওকে করি, এই যে দেখেন এটা একদম ফ্রেমের সাইজ অনুযায়ী চলে আসলো। এখন আপনার ভিডিওর সাইজটা যদি ছোট হয়, ধরেন এরকম ছোট আছে, একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন এরকম ছোট আছে, তাহলে কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ। তারপরে কিন্তু এটা ফ্রেম সাইজ যদি আপনার ধরেন এরকম ভিডিও হয়, এরকম একটা ভিডিও হয়, এটা অনেক বড় দেখা যাচ্ছে, সাইজটা অনেক বড়, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন স্কেল টু ফ্রেম সাইজ দিলাম, এটা এই দিকে ফ্রেম সাইজটা স্কেল হয়েছে, কিন্তু পাশে তো হয় নাই, তাই না? পাশেটা স্কেল টু ফ্রেম সাইজ হবে না, কারণ আমি যেটা সাইজ নিছি সেটা হচ্ছে 1920x1080। এটার সাইজ তো 1920x1080 না, এটা হচ্ছে আপনার আপনার এই ভিডিওটার সাইজই হচ্ছে একদম চেঞ্জ, ডিফারেন্ট। তো সেক্ষেত্রে এটা স্কেল টু ফ্রেম সাইজ করলেও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, যদি আপনি মনে করেন যে না এই সাইজটাই আমার 1920x1080-তে নিয়ে আসতে হবে, তখন আপনাকে ওই লেয়ারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আসবেন হচ্ছে, প্রথমে আসবেন হচ্ছে মোশনে, মোশন থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখানে স্কেলটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে স্কেলটা ছোট বড় করে নিলাম এবং এক্স এবং ওয়াই পজিশনে এটাকে আপনি মুভ করতে পারবেন। এখানে আমি যদি এখন ওয়াই পজিশনে নিয়ে এসে এটাকে আমি নিচে নিয়ে আসি, এখন কিন্তু সাইজটা চেঞ্জ করে 1920x1080-তে রাখতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, ধরেন আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা থেকে আমি এটাকে রিল সাইজ করব। তো রিল সাইজ মূলত হচ্ছে 1920x1080 হচ্ছে এটা ইউটিউবের জন্য, আপনি এইচডি ভিডিওর জন্য। এখন যদি আপনি ল্যান্ডস্কেপ বা ভার্টিক্যাল ভিডিও আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সিকোয়েন্সের যে সাইজটা আছে সেটা পরিবর্তন করতে হবে। যারা একদম সিসি আপডেটেড ভার্সনগুলো ব্যবহার করছেন 19-এর পর থেকে, তারা এটা একটা ক্লিক করে করতে পারবেন। আর যারা CS6 ব্যবহার করছেন তাদেরটা প্রথমে দেখা দিচ্ছি, আপনারা ওই সিকোয়েন্সটাতে ক্লিক করবেন, ক্লিক করে সিকোয়েন্সে আসবেন, সিকোয়েন্স সেটিংস, দেন হচ্ছে এখানে 1920x1080 আছে ফ্রেম ইয়াটা, আমি এখান থেকে এটা উল্টা করে দিব, 1080x1920। ওকে, এখানে দেওয়ার পর আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এটার সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু এটা CS6 ইউজার বা 2019 পর্যন্ত যারা ইউজ করতেছেন তাদের জন্য দেখাচ্ছি, এটার থেকে আরো ভালো অপশন আছে। তো এখানে আমি এভাবে দিলাম, দেওয়ার পরে তো উপরে নিচে খালি আছে, তাই না? এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা হচ্ছে স্কেল থেকে বাড়াতে হবে, ইফেক্ট কন্ট্রোল থেকে, এই মোশন থেকে, স্কেল থেকে এটাকে বড় করে দিয়ে এটা সাইজটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবং এক্স ওয়াই পজিশন এটা মিলে এটা মাঝখানে রাখতে হবে আমার অবজেক্টটাকে। ওকে, এখন যদি আমি প্লে করি, এটার সাইজটা কিন্তু আমার কি হয়ে গেল, রিল সাইজ বা শর্টস বা আপনি এটা টিকটকের জন্য ব্যবহার করতে পারবেন। আমরা এভাবে সিকোয়েন্সের ব্যবহারগুলো করব, যে সিকোয়েন্সটা বোঝাটা খুবই জরুরি। এখন আমি যদি এখানে আবার এটার সাইজ চেঞ্জ করে দিতে চাই, ওই যে আবার রিসেট করে দিতে পারবো, কিন্তু এই কাজটাই আমি যদি সিসি ভার্সনগুলোতে ইউজ করি, বিশেষ করে আপনার CC20 বা 20-র পরে যারা আপনার সফটওয়্যারগুলো এই ভার্সনগুলো যারা ইউজ করেন, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন অটো রিফ্রেমিং সিকোয়েন্স। অটো রিফ্রেম সিকোয়েন্সের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে কয়েকটা প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও দিতে পারবেন। আমরা যদি স্কোয়ার 1.1-এ থাকি, সেক্ষেত্রে এটা আমরা এই যে সাইজে পাবো। বিশেষ করে এটা হচ্ছে টুইটারের জন্য এই সাইজগুলো ব্যবহার করা হয়, এই সাইজটা। আর হচ্ছে ফেসবুকের জন্য আপনারা অনেক সময় দেখবেন যে এই সাইজ ভিডিওগুলো তৈরি করা হয়। এটা কি হয়ে গেল, অটো রিফ্রেম হয়ে গেল।
আবার যদি কন্ট্রোল জেড দিই, এখান থেকে রাইট বাটন ক্লিক করি, অটো রিফ্রেম সিকোয়েন্স, এখানে যদি আমরা ভার্টিক্যালে ক্লিক করি, এটা কি হয়ে গেল, ভার্টিক্যাল একটা সাইজ হয়ে গেল। ওইটা আপনি টুইটারেও ব্যবহার করতে পারেন, ফেসবুকে। এটা কিন্তু মূলত হচ্ছে ফেসবুকের জন্য আপনারা ইউজ করতে পারেন, স্কোয়ার ভার্টিক্যাল সাইজ আপনি এটা দিতে পারেন। তারপরে যদি আসি আমরা এখান থেকে অটো ট্রান্সক্রিপ্ট না, ক্যান্সেল, এখান থেকে আমরা অটো রিফ্রেমে আসি, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল 9.16, এটাতে যদি রাখি, রাখার পরে দেখেন এটা কি হয়ে গেল, এই যে আমরা একটু আগে যেটা ম্যানুয়ালি করলাম সেটা কিন্তু আমরা এখানে একটা ক্লিক করে পাচ্ছি। আবার যদি এখান থেকে অটো রিফ্রেমিং সিকোয়েন্স এখানে আসি, এখান থেকে হরিজেন্টাল 16.9, এটা কিন্তু ওই যে ইউটিউবের যে সাইজটা আমরা যেটা নিছি সেটাই এখানে চলে আসছে। এখন এখানে যখন আমরা আসি অটো রিফ্রেম সিকোয়েন্সের মধ্যে যখন ক্লিক করি, এখানে প্রথমে হচ্ছে আমাদের এক সিকোয়েন্সের নেম, এখানে আপনারা নামটা দিতে পারবেন। যেমন আমি দিলাম হচ্ছে এটা হচ্ছে শর্টস, এখানে দিলাম শর্টস, দেন এখানে আমি এটা 9.16 দিলাম। মোশন ট্র্যাকিং, এখানে ডিফল্ট আছে, একটা স্লোয়ার আছে, ফাস্ট মোশন আছে। তার মানে আপনি যদি ডিফল্ট দেন, ডিফল্ট একটা স্পিডে আপনার মোশনটা, আপনার এখানে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটাকে ট্র্যাক করে এখানে আপনার একটা এই যে এখানে দেখেন মোশন ট্র্যাকিং, এই অবজেক্টটাকে ট্র্যাকিং করে আপনার এই যদি এখান থেকে এই অবজেক্ট একটু বাইরে চলে যায় সেক্ষেত্রে দিকে ট্র্যাকিং করে দেখাবে। অনেক সময় আমরা যারা ধরেন যে স্ক্রিন রেকর্ড করি, মাউসটা আমাদের যেদিকে যায় ওই দিকে নেওয়ার জন্য হচ্ছে আপনি ধরেন মাউস আমি এই দিক থেকে এই দিকে নিচ্ছি, এখন যাতে আমার এইটুকু ফ্রেমের মধ্যে এটা এইদিকে যায়। অনেক সময় এটা ট্র্যাক করতে পারে, অনেক সময় করতে পারে না, এটা আবার ম্যানুয়ালি করে দেওয়া যায়। তো আমি এখান থেকে ডিফল্টটাই চেক করে দিচ্ছি। আপনি চাইলে স্লোয়ার যদি প্রয়োজন হয় স্লোয়ার দিবেন, ফাস্ট যদি প্রয়োজন হয় ফাস্টারটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডিফল্ট দিচ্ছি। তারপর হচ্ছে ক্লিপিং নেস্টিং, এখানে প্রথমে আছে কি ডোন্ট নেস্ট ক্লিপ, দিস ক্লিপ রিপ্লেস ইউর কারেন্ট মোশন অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি এইটাতে ক্লিক করি, এটাতে কিন্তু কোনো নেস্ট করে নাই, এই লেয়ারটা যেরকম ছিল এই লেয়ারের এটার মধ্যে আছে, এটার মধ্যে থেকে এটাকে ট্র্যাক করে আমাকে একটা মোশন অ্যাডজাস্টমেন্ট একটা কিন্তু এই সিকোয়েন্স তৈরি করে দিছে এটাতে ক্লিক করার জন্য। তো আমরা যদি এটাতে ক্লিক করে এখানে দেখি, এই যে দেখেন এখানে অটো রিফ্রেমের একটা অপশন আসছে, এখানে অ্যানালাইজ অলরেডি করে ফেলছে। যদি এটা না করতে পারে এখানে একটা দেখবেন যে একটা সময় নিবে, এখানে যত ফ্রেম বেশি হয় তত এটা সময় নেয় অ্যানালাইজ করতে। এখানে অ্যাডজাস্ট পজিশন, এখান থেকে আপনি পজিশন অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে এটা ম্যানুয়ালি করার থেকে এটা বাই ডিফল্ট যেটা দেয় সেটাই পারফেক্ট। তারপরে হচ্ছে রিফ্রেম স্কেল, এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে এখান থেকে ফ্রেম দিয়ে দিতে পারবেন। আমি এটাকে বাই ডিফল্ট 100 আছে 100ই রাখছি। এটা হচ্ছে রোটেশন, আপনি এটাকে রোটেশনও করে দিতে পারবেন। এখানে যেহেতু এখানে স্টপ ওয়াচ আইকন আছে, স্টপ ওয়াচ আইকন যেখানে দেখবেন সেটা আপনার অ্যানিমেশন করার যোগ্যতা রাখে। এখান থেকে আপনি ম্যানুয়ালি এভাবে করে দিতে পারবেন। এখন আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে এখানে অটো রিফ্রেম সিকোয়েন্সে আবার ক্লিক করছি, এখান থেকে 9.16 নিচ্ছি। দেন হচ্ছে নেক্সট ক্লিপ, দিস উইল কিপ মোশন অ্যাডজাস্টমেন্ট বাট রিমুভ ট্রানজেকশন। এখানে কোনো ট্রানজেকশন থাকবে না, এটা আপনার মোশন অ্যাডজাস্টমেন্ট করে দিছে, বাট এটাতে কোনো ট্রানজেকশন থাকবে না, কিন্তু ক্লিপটা নেক্সট হবে। নেক্সট হওয়ার বিষয়টা কি, এটা কিন্তু এই যে দেখেন এখন কিন্তু নেক্সট হয়ে গেছে। এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমরা ফ্রেমটা দেখতে পারবো। এই যে দেখেন এখন এই ক্লিপের মধ্যে কিন্তু আমরা যখন ক্লিক করছি এটা হচ্ছে নেক্সট। আবার এটার ভিতরে যদি যাই এখানে হচ্ছে আমার মেন ক্লিপটা। আমরা নেক্সট নিয়ে কথা বলবো সামনে। এখন এটাতে কিন্তু আমার কোনো ট্রানজেকশন নাই, ভিডিওতে অরিজিনালি যেটা ছিল সেটাই। তাহলে এটা কি সাইজ ছিল, 1920x1080 ছিল। আমরা এটাকে সিকোয়েন্সটাকে চেঞ্জ করে খুব সহজে এটা কি করতে পারলাম, এটা রিল সাইজ বা আপনার যে কোনো একটা শর্ট সাইজ আপনি তৈরি করতে পারলেন। ওকে, এইভাবে হচ্ছে আপনি খুব সহজে এই সিকোয়েন্সগুলো
তৈরি করে নিতে পারবেন সিসি ভার্সনগুলো থেকে। তো এটা গেল হচ্ছে আমার সিকোয়েন্সের বিষয়। তো সিকোয়েন্সটা আপনারা এভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই লেয়ার প্যানেলের মধ্যে যদি আমরা এখন আসি এবং কিছু টুলস নিয়ে কথা বলি, যেমন আমাদের এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করার পরে আমরা এখানে সিকোয়েন্স সেটিংসে আসি, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম, অথবা এখানে ক্লিক করে অটো রিফ্রেম সিকোয়েন্স, এখান থেকে আমরা এটাকে হরিজেন্টাল করে দিলাম, ক্রিয়েট, এটা হরিজেন্টালি এটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন এই লেয়ারটা, এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার, এটা শেষ হয়ে যখন এদিকে আসতেছে এখানে এসে থেমে যাচ্ছে, তাই না? আমি যদি এখান থেকে এই ভিডিওটা, ধরেন এখানে এই ভিডিওটা আছে, বা আমার এখানে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি এখানে আই প্রেস করলাম, এখানে ও প্রেস করলাম, ও প্রেস করার পরে এখানে যদি আমরা ইনসার্টে ক্লিক করি, আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, কি হলো, এটা সামনে চলে আসলো। আমার যেখানে টাইম ইন্ডিকেটরটা থাকবে, এই লেয়ার প্যানেলের মধ্যে যদি আমার টাইম ইন্ডিকেটরটা এখানে থাকে, আমি যদি এখানে ইনসার্টে রাখি, কি হয়ে গেলো, এর মাঝখানে, এই ক্লিপটার মাঝখানে এই ক্লিপটা চলে আসলো। ঠিক আছে, এখন টাইম ইন্ডিকেটর যদি এখানে রাখি, এখানে যদি এটাকে ইনসার্ট করি, এটা চলে আসলো এখানে। ওকে, এখন আমি যদি এখানে এসে, ধরুন আমার এইটুকু ভিডিও, আমি এই টাইম ইন্ডিকেটরটা এখানে রাখলাম, রাখার পরে এইটাতে যদি ক্লিক করি ওভার রাইট, তাহলে কি হয়ে গেল, এইটার মধ্যে এটা চলে আসলো। এখন আমার এখানে V1 সিলেক্ট করা আছে, আমি যদি V2 সিলেক্ট করি, V2 সিলেক্ট করি, A1 সিলেক্ট করা আছে, আমি এখন A2 সিলেক্ট করি, A2 সিলেক্ট করে এখানে ওভার রাইট করি, তাহলে কোথায় গেল, এটা উপরে এবং নিচে চলে আসলো, দেখেন। তার মানে এখান থেকে আপনি যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারেই এটা ওভার রাইট হচ্ছে, বুঝতে পারছেন? সেম আপনি এখান থেকে ইনসার্ট করার সময় এটা কিন্তু দেখেন আমার যেটা সিলেক্ট করা আছে সেই লেয়ারে এটা চলে যাচ্ছে। ইনসার্ট করলে কি হচ্ছে, ওই ভিডিওটা এটার মাঝখানে চলে আসছে, আর ওভার রাইট করলে কি হচ্ছে, ওই ভিডিওটার দেখেন এখানে আমরা ইনসার্ট করার পরে এখানে কি করতে পারছি, দুই দিকে মেন যে আমার যে ভিডিওর উপরে চলে আসছে সেটা কিন্তু দুই দিকে ভাগ করে দিছে। ধরেন এটা আমার মেন ভিডিও, তাই না? এটা কিন্তু কাটে নাই, কিন্তু এটা কিন্তু কাটছে, দেখেন আপনি। এখন আমরা এটা ডিলিট করে দিই, এই ভিডিওটা যদি দেখি এরকম দেখতে পাচ্ছি, এখানে এই ইয়াটা ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে এসে এটাকে ওভার রাইট করি, সরি এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওভার রাইট, এখন কিন্তু এই ফ্রেমটা আমরা এখানে পাবো না, দেখেন। তার মানে এটা কেটে দিছে, ওইটুকু অংশ ভিডিও থেকে কেটে দিয়ে এই ফুটেজটা এখানে চলে আসছে। এটা কিন্তু আপনার যখন অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করবেন, আপনার বিশেষ করে কোনো ডকুমেন্টারি তৈরি করবেন, বা আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন, বা অথবা আপনার একটা বড় কোনো একটা ভিডিওতে কাজ করবেন, তখন অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করতে হবে, অনেকগুলা অডিও নিয়ে কাজ করতে হবে, তখন এই ওভারটেক এবং ইনসার্টের বিষয়টা আপনার খুবই কাজে লাগবে। ওকে, এখান থেকে আমরা এই ইয়াগুলো সম্পর্কে, আমরা অলরেডি বাটনগুলো সম্পর্কে জানি, একটা বাটন সম্পর্কে আমরা কথা বলিনি, সেটা হচ্ছে এখান থেকে এক্সট্রুড ফ্রেম। এখানে আপনি ধরেন এখানে একটা ফ্রেম আছে, বা এই ভিডিওতে এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আপনি আপনি ইমেজে এক্সপোর্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে এক্সপোর্ট ফ্রেম এটাতে ক্লিক করবেন। এখানে কয়েকটাই আছে, জিপিজি, পিএনজি, টিফ, গিফ, এগুলো ফরম্যাট আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখানে নাম দিবেন, আমি এখান থেকে 01, দেন এখান থেকে হচ্ছে ব্রাউজ থেকে লোকেশন, এটা ডেস্কটপ, এখানে আমি দিলাম হচ্ছে জেপিজি।
বা পিএনজি এখানে দিলাম, দেওয়ার পরে চেক, এখান থেকে যে কোনো ফরম্যাট এখানে দিয়ে দিলাম, দেন ওকে। এখন যদি আমি এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপ থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু আমার ওই ফ্রেমের মধ্যে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি যে কোনো ফ্রেমের আপনি এখান থেকে এই যে এখান থেকেও নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন। ঠিক আছে, একই সেম প্রসেস। এখানে যে রেজুলেশনে আপনি নেবেন সেই রেজুলেশনে এই ফটোটা এখান থেকে আপনি ক্যাপচার করবে এক্সপোর্ট ফ্রেম। ওকে, এই হচ্ছে বিষয় এখানে। তো এখন আমরা আসি হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল কি কাজ করে, আপনি যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে যে কোনো ফ্রেমকে সিলেক্ট করতে পারবেন। আবার সিলেকশন টুল দিয়ে আপনি বিভিন্ন টুলসকেও আবার যে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি ধরেন এখানে ফাঁকা থাকে, এটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিকেটর। এই যে যেটা আমরা মুভ করছি সেটার নাম হচ্ছে টাইম ইন্ডিকেটর। টাইম ইন্ডিকেটরটা যার উপরে থাকবে সে, এই যে ধরেন এটার উপরে আছে, এই টাইম ইন্ডিকেটর এটার উপরে থাকার জন্য কিন্তু আমরা এখানে এটাকে ফাইনাল প্রিভিউটা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যদি এখানে এটাকে মুভ করি, দেখেন এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আবার এটা দেখেন এখানে সামনে ব্ল্যাঙ্ক। তো আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, রিপল ডিলিট একটা অপশন আছে, এই রিপল ডিলিটটা এখানে চলে আসলো, তাহলে এটা কি অ্যাডজাস্ট হয়ে গেল। ধরেন আপনি আরেকটা ফুটেজ এখানে নিয়ে আসছেন, এই ফুটেজে আপনি এখানে রিপল ডিলিট করতে চান, মাঝখানে আপনি এভাবে যদি নেন সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকবে। দেখেন এটা আমার এখন স্ন্যাপ করছে, কারণ হচ্ছে এখান থেকে আমার স্ন্যাপ টুলটা অন করা আছে। এটা যদি অফ করে দেই সেক্ষেত্রে দেখেন এটা স্ন্যাপ করবে না, স্ন্যাপ করছে না, চুম্বকের মতো টানতেছে না। আমি যদি এখানে রাখার পরে এটাকে স্ন্যাপ করে দেই সেক্ষেত্রে দেখেন এরপর টানতেছে, এই যে কাছে নিয়ে যাওয়ার সাথে টানতেছে। ঠিক আছে, এভাবে স্ন্যাপ করছে। স্ন্যাপ করার জন্য এটা কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে। অথবা আপনি যদি এটার মাঝখানে ফাঁকা থাকে, এখান থেকে রিপল ডিলিট দিতে পারবেন, রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, মাঝখানে আর ফাঁকা থাকবে না। ওকে, তো এখন আমরা এখানে অডিও এবং ভিডিও লেয়ার একসাথে দেখতে পাচ্ছি। আমি অডিওটা যেদিকে নিয়ে যাচ্ছি ভিডিওটা ওই দিকে যাচ্ছে, ভিডিওটা যেদিকে নিয়ে যাচ্ছে অডিওটা ওই দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি এখানে অডিওটা নিয়ে আসলাম। এখন এই দুইটা অডিও এবং ভিডিওটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে কিভাবে লিঙ্ক করব। এখন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে, দেখেন। তাহলে কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে লিঙ্ক করে দিব, তাহলে এটা লিঙ্ক হয়ে গেল। আবার আনলিঙ্ক করার জন্য ধরেন এই ভিডিওটা থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আনলিঙ্ক করে দিলাম, তাহলে এটা দেখেন আমি যদি এই অডিওটাকে ডিলিট করে দিতে চাই, এই অডিওটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমার এই অডিওটার সাউন্ড আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দেই, এটার মধ্যে এটা চলে আসলো। ওকে, এইভাবে হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক করতে পারেন। আরেকটা ওয়ে আছে, ধরেন আমি এই এই ভিডিওর সাথে আমি এটাকে আবার লিঙ্ক করে দিব। এটা ধরেন আমি আনলিঙ্ক করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটাকে নেক্সট করে দিতে পারবো। ওই যে নেক্সট একটু আগে দেখলাম, এখান থেকে এটাকে নেক্সট করে দিতে পারবো। এই যে এখন এটা এক হয়ে গেল। ঠিক আছে, নেক্সটের ক্লাসটা আছে সামনে, এটা আরও আমরা এটা ইন ডেপথ আলোচনা করতে পারবো। এখানে ধরেন এই আমি ভিডিওটা এই লেয়ারটাকে নিয়ে এটাকে নিয়ে আমি এটাকে লিঙ্ক করে দিই। এটাতে ক্লিক করলে এখন এটা যদি এদিকে নেই, এটাও যাচ্ছে এটাও যাচ্ছে। তো এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করে লিঙ্ক আনলিঙ্ক না করতে চাই, এটাতে সিলেক্ট করব, এখানে দেখেন এই যেটা হচ্ছে লিঙ্ক সিলেকশন, এটাকে যদি আনচেক করে দেই, এখন দেখেন আর লিঙ্ক করছে না। এখানে কত সেকেন্ড বা কত মিনিট এখানে দূরে থাকবে এই ক্লিপটা এখানে দেখাবে। এই যে দেখেন এই লিঙ্কের সাথে এটা কত ডিফারেন্ট, কত সেকেন্ডের এটা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে আসি, এখন দেখাচ্ছে যে কত ফ্রেম। আমরা এই যে দেখেন এটা আগে পরে আছে। এখন যদি এটা 00 দেখায় তাহলে এই যে এখন এটা পারফেক্ট আছে। এর জন্য এখানে কোনো মাইনাস বা রেড কোনো আমার এখানে টাইম কোড আসতেছে না। আবার এটাকে যদি চেক করে দেই তখন আবার লিঙ্ক করছে। ঠিক আছে,
আমরা এখান থেকে স্ন্যাপ করতে পারবো, এখান থেকে আমরা লিঙ্ক করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ওভাররাইট সিকোয়েন্স। এটার জন্য আমরা নেক্সট যে ক্লিপগুলো নিয়ে কাজ করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, এখন আপনি একটা ভিডিও ধরেন, এটার পরে এটা আসতেছে, আসার পর আপনি যদি এই ভিডিওটার লাস্টে এখানে আপনারা যদি ক্লিপটা দেখেন, এখানে কিন্তু কাটা আছে, তাই না? আমরা যদি এখানে আসি, লাস্টে আসি, এভাবে ধরে এটাকে আমরা কাটতে পারছি। অডিও ভিডিওটা দুইটা একসাথেই কাটতেছে। তো আমি এখানে যদি এভাবে মাঝখানে এভাবে কাটতে চাই, দেখেন উপরে আমরা দুইটা ফ্রেম পাশাপাশি দেখতে পাচ্ছি। কাটতেছি কিন্তু মাঝখানে ফাঁকা। তো মাঝখানে ফাঁকা থাকলে আপনি কি করতে পারেন, রিপল ডিলিট দিতে পারেন। তো এইভাবে রিপল ডিলিট দেওয়ার থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে এই যে রিপল এডিট টুল আছে, এটা দিয়ে আপনি এভাবে কাটতে পারেন। এখানে আসেন, আসার পরে একটা ক্লিক করবেন, প্রথমে ক্লিক করার পরে এখানে আসেন, কাটা যাচ্ছে এবং অ্যাডজাস্ট হচ্ছে, এবং উপরে আপনি এই মনিটর থেকে, প্রোগ্রাম মনিটর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্লিপটা কতটুক কাটা যাচ্ছে। এভাবে আপনি পাশ থেকেও কাটতে পারবেন, রাইট সাইড এবং লেফট সাইড ক্লিপটা আপনি এভাবে কাটতে পারবেন। এখানে আরেকটা টুল আছে, রুলিং এডিট টুল। এই রুলিং এডিট টুলের কাজটা কি, আমরা যদি এখান থেকে দেখি, রুলিং এডিট টুল হচ্ছে দুই পাশে দুইটা, এই যে দুই পাশের লেয়ারটাকেই কন্ট্রোল করে। আপনার দুই দিকে এইভাবে কেটে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ধরেন আমি এখানে কাটলাম কেটে, আপনি যদি এভাবে রাইট সাইডে আসতে চান রাইট সাইডে আসতে পারবেন, আপনি যদি লেফট সাইডে আসতে চান লেফট সাইডে আসতে পারবেন। ইভেন যখন আপনি কাটবেন তখন আপনি প্রোগ্রাম মনিটরে দেখতে পারবেন যে এরপরে কোন ফ্রেমটা আছে এবং এর আগে কোন ফ্রেমটা আছে। এভাবে আপনি রুলিং এডিট টুল ব্যবহার করে দুই পাশে কাটতে পারবেন। আমরা যদি নর্মালি সিলেকশন টুল দিয়ে এভাবে কাটি, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফাঁকা থাকছে, ফাঁকা থাকার পরে আবার এটা রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট দিতে হচ্ছে। এটা খুব বেসিক এডিটিং, কিন্তু আপনি যদি খুবই প্রফেশনাল হন, আপনি কাটার সময় অবশ্যই রুলিং এডিট টুল অথবা রিপল এডিট টুলটা ব্যবহার করবেন। ওকে, এভাবে হচ্ছে আমরা যে ফ্রেমগুলো আছে অথবা আমাদের নেক্সট যে আমাদের ক্লিপগুলো থাকবে, এভাবে হচ্ছে আমরা কেটে অ্যাডজাস্ট করব রুলিং এডিট টুল এবং রিপল এডিট টুল দিয়ে। আচ্ছা, তারপরে আসি যে এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে আসি। আমরা সরাসরি কিন্তু চাইলে এইভাবে ফুটেজ ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি অথবা সোর্স মনিটর থেকেও নিয়ে আসতে পারি। আমি এখানে ভিডিওটা নিয়ে আসলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দেই। এটা স্কেল টু ফ্রেম সাইজ হয়ে গেল। এখন স্কেল টু ফ্রেম সাইজ যদি করেন, সেক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে রেজুলেশনের উপরে প্রভাব ফেলে। তো আপনারা সবসময় ট্রাই করবেন, যদি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেন তখন এখানে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে আসবেন, একটা থেকে স্কেল থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। যদি আপনার সিকোয়েন্সের বাইরে এটা চলে যায় বা ছোট থাকে বা বড় থাকে, স্কেল থেকে এটাকে অ্যাডজাস্ট করবেন, স্কেল টু ফ্রেম সাইজ না দিয়ে। ওকে, আমি এটা স্কেল থেকেই চেঞ্জ করলাম। দেন এখানে যদি আমরা ভিডিওটা দেখি, এটা এই ভিডিওটা এখানে এই স্পিডে যাচ্ছে। তো আমি এখানে এই লেয়ারটা যদি কাটতে চাই তাহলে কি করব, কাটার জন্য আমরা এখানে টুল দেখতে পাচ্ছি, রেজার টুল, এটার শর্টকাট কি হচ্ছে সি। তো আমি সিতে ক্লিক করলাম, এখানে আসি, একটু কাটলাম, এখানে কাটলাম। এখন আমি এটার স্পিডটা বাড়াতে চাই, এইটুকুর মধ্যে বাড়াতে চাই। তো বাড়ানোর জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে, এখানে আপনারা একজন বলেন তো যে আসলে স্পিডটা কি করলে বাড়বে, মানে দৌড়ের স্পিডটা কি করলে বাড়বে। এখানে যে ভ্যালুটা আছে, স্পিডের যে ভ্যালুটা আছে, এটা কি বাড়ায় দিব না কমায় দিব? কমাই দেবে। কমায় দিলে কি এটা কি বাড়বে? বাড়ায় দিতে হবে। বাড়ায় দিতে হবে। আমি যদি ওকে করি তাহলে কি এটা লেয়ার থেকে কমে গেল কেন? স্পিড হয়েছে। এখানে আমরা যদি স্পিড দেখি, এখানে এসে আমি 100 ছিল বাই ডিফল্ট স্পিডটা, এখানে 150 দেওয়াতে এখানে কমে গেল পাশে এবং খালি থেকে গেল। এটার কারণটা কি? কারণ বাড়ায় দিয়েছেন তো, ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে তার জন্য
কথা হচ্ছে যে আমাদের এখানে যে টাইমের মধ্যে ভিডিওটা নর্মালি ছিল এই টাইমটা তো এখান থেকে কমে গেছে, তাই না? যেহেতু স্পিডটা বাড়ছে সেক্ষেত্রে টাইমটা তো কমবেই। আর যদি আমাদের স্লো হয় তাহলে এটা কি হবে? তাহলে লেয়ারটা বড় হবে, কারণ সে সময়টা বেশি নেবে। এখানে তো নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এই ক্লিপটা আছে, তাই না? তো সেটার জন্য আমাকে এখান থেকে, আমি যদি এখান থেকে আবার এটা স্পিড ডিউরেশন থেকে আমি এটাকে 100 করি, এটা ঠিক আছে, 100 স্পিড ঠিক আছে। এখানে এটা 100 স্পিড আমি বাই ডিফল্ট যেটা ছিল সেটাই আছে। এখন যদি আমি স্লো করি তাহলে এই ফুটেজটা কি বড় হবে না? যেহেতু এখানে আমি যখন স্পিডটা বাড়ায় দিলাম তখন কিন্তু এই যে আমার ক্লিপটা এটা কিন্তু ছোট হয়ে আসছে, তাই না? পাশ থেকে ছোট হয়েছে না? জি। তাহলে আমি যদি স্লো করি তাহলে পাশ থেকে বড় হবে। তার জন্য কি করতে হবে? এখান থেকে আমি এটা উপরে উঠায় নিলাম। উপরে উঠায় নিলাম কেন? কারণ হচ্ছে আমি যদি এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটার স্পিড আমি কম দেই, 50 দিয়ে দিলাম, তখন দেখেন এই ফুটেজটা কত দূর চলে আসলো, এইটুক সময় পর্যন্ত চলে আসলো। তখন আমি এটাকে এইদিকে নিয়ে আসলাম। এখন যদি আমি দেখি এখানে সেই স্পিডটা কমে গেল। আবার এখানে যদি যাই, এখানে যে আবার স্পিডটা আমি নর্মাল পাচ্ছি আগের মতো। এইভাবে হচ্ছে আপনি একটা ফুটেজের স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু এটার আরও প্রফেশনাল ওয়ে আছে, টাইম রিমেপিং আছে, রেড স্ট্রেস টুল আছে। এখন আমরা এখান থেকে কাটলাম কিভাবে একটা ফুটেজকে? কাটলাম হচ্ছে রেজার টুল দিয়ে। কিন্তু রেজার টুল আমরা প্রফেশনাল কাজের সময় রেজার টুলটা যে ব্যবহার করব এরকম না। ধরেন আপনার অ্যাট আ টাইম অনেকগুলা লেয়ার কাটতে হবে। অ্যাট আ টাইম আপনার ধরেন এই লেয়ারের লাস্টে আপনি আসলেন, আসার পরে আপনি এই লেয়ারের সাইজ অনুযায়ী সবগুলা লেয়ার কাটতে হবে। তাহলে কি করবেন? আপনি সবগুলা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করবেন। আপনি কন্ট্রোল কে প্রেস করলে এখানে সবগুলা লেয়ার কাটা যাবে। এখন কথা হচ্ছে আমার এখানে লেয়ার সিলেক্ট করা আছে, এখান থেকে সিলেক্ট করা আছে, কিন্তু আমি সবগুলো এভাবে সিলেক্ট করে নিই, এর জন্য কাটতে পারি না। আমি যদি এখন কন্ট্রোল কে প্রেস করি সবগুলা লেয়ার ওই আমি যতটুক পর্যন্ত কাটছি ততটুক পর্যন্ত দেখেন এখানে কাটা হয়ে গেছে। আমি যদি এখানে দেখি এই যে কাটা হয়ে গেছে। আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেই, এখান থেকে এটাকে আরও জুম করি, পাশ থেকে রিপল ডিলিট দিয়ে এটা কাছে নিয়ে আসি, এই যে দেখেন এটা কাটা গেছে। ওকে, তো আমি এইভাবে হচ্ছে লেয়ারগুলো কাটবো। এই লেয়ারটা আমার কাটা দরকার, আমার কতটুক জায়গায় কাটা দরকার, এখানে কাটা দরকার, আমি এখানে কন্ট্রোল কে প্রেস করলাম, এই যে মাঝখানে আমি কাটতে পারলাম। ঠিক আছে, এবার এখানে কাটা দরকার, কন্ট্রোল কে প্রেস করলাম, কাটতে পারলাম। আর সবগুলা লেয়ার সিলেক্ট করে যদি আপনি কাটতে চান কন্ট্রোল কে প্রেস করবেন, সবগুলা লেয়ার ওই টাইম ইন্ডিকেটর অনুযায়ী এটা কেটে যাবে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসছি। ওকে, এখন আমি এই কাজটা যদি ধরেন একটু অন্যভাবে করি, যেমন আমি এখান থেকে এটাকে একটা ফুটেজকে আমি ফাস্ট করব, স্লো করব। এখান থেকে আমি কন্ট্রোল কে দিয়ে কাটলাম, দেন হচ্ছে এইটুকু আমি কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কেটে এই ফুটেজটাকে উপরে নিলাম। নেওয়ার পর এখানে যে আমরা আরেকটা টুলস দেখলাম রেড স্ট্রেস টুল, এটাকে যদি আমরা টেনে লম্বা করি সেক্ষেত্রে কি হবে? এটা স্লো হবে। দেখেন আমরা এই কাজটা কেন করব? নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি স্পিডটা দিতে চাচ্ছি। ধরেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড পর্যন্ত এটা স্লো হবে, তখন ওই টাইম ডিউরেশন অনুযায়ী আপনি এটাকে টানতে পারছেন। টেনে আপনি এটা দেখে ওই সময় পর্যন্ত ধরেন আপনার টোটাল ফুটেজ ডিউরেশন বা টোটাল এই ভিডিও ডিউরেশন কতটুকু হবে এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি নর্মালি এখান থেকে যান স্পিড অ্যান্ড ডিউরেশনে যান, সেক্ষেত্রে আপনি এটা কাউন্ট করতে পারবেন না যে এটা স্পিড অ্যান্ড ডিউরেশনে যদি যাই, আমি ধরেন এটা 100 বা 50 দিলাম, তখন কিন্তু এটা আপনি এখান থেকে ধরেন আপনার টোটাল সময় দিচ্ছে হচ্ছে ক্লায়েন্ট 12 সেকেন্ড বা 10 সেকেন্ড, এটা আপনি এইভাবে টেনে আমি এখানে দেখলাম, এখান থেকে আমি এইটুক পর্যন্ত রাখছি। এখন
আমি এই ফুটেজ থেকে এই ফুটেজের দূরত্ব হচ্ছে এইটুকুর মধ্যে আমি স্লো করতে পারবো। তাহলে ক্লায়েন্ট আমাকে এইটুকুর মধ্যে স্লো করতে বলছে, তখন আপনাকে স্লো বা ফাস্ট করতে বলছে। এইটুকু সময়ের মধ্যে করার জন্য আপনি রেট স্টেজ টুলটা ব্যবহার করে এটাকে টেনে এইটুকু দেখাবেন। এটা যেহেতু আমি ফুটেজের থেকে একটু বড় করে দিলাম, তখন এটা এখান থেকে আপনি যদি আবার ছোট করে দেন, ধরেন আমি এটা ফাস্ট করে দিলাম, এই যে ফাস্ট হয়ে গেল। এখন এই যে আপনার নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনি স্লো করা ফাস্ট করা, এটার জন্য হচ্ছে রেট স্টেজ টুলটা ব্যবহার করা হয়। এখন আপনার ধরেন এখানে আমি যখন এটাকে স্লো করছি বা ফাস্ট করছি, এখানে এসে হঠাৎ করে স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য আরেকটা আছে আপনার, এখান থেকে আমরা যদি যাই, এটার নাম হচ্ছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিংয়ের কাজটা করলে কি হয়, আপনি একটা জায়গায় ধরেন হঠাৎ করে এসে ফাস্ট হয়ে গেলে কিন্তু এটা দেখতে খারাপ লাগে, বা হঠাৎ করে এসে স্লো করলে দেখতে এটা খারাপ লাগে। তো আপনি যদি এই যে স্লো এবং ফাস্ট হওয়ার মাঝখানে আপনি স্পিডটাকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে টাইম রিম্যাপিংটা ব্যবহার করতে হয়। তো টাইম রিম্যাপিংয়ের ব্যবহারটা আমরা পরে আরও ক্লাস পরে আছে এটা, এই ব্যবহারটা। তো আমরা এটা আরেকটা ক্লাসে দেখব। জাস্ট আমি বলে রাখলাম যে এই তিনভাবে হচ্ছে স্পিড ডিউরেশনটা ফাস্ট এবং স্লো করা যায়। ওকে, এইভাবে আপনি যে কোনো ক্লিপকে ফাস্ট করতে পারবেন, স্লো করতে পারবেন। ওকে ফাইন। এখানে আমি যদি দেখি এই ফুটেজটা থেকে এটা এভাবে দৌড়াচ্ছে, তো আমি এখানে এসে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটাকে যদি রিভার্স করে দেই, এটা কি হচ্ছে, পিছনের দিকে দৌড়াচ্ছে, আবার এটা সামনের দিকে। যদি এটাকে একটু ক্লিপটাকে ছোট করে এদিকে নিয়ে আসি, এটাকে যদি দেখি, এটাও একটু এখন আমি এই ক্লিপটাকে যদি ডুপ্লিকেট করতে চাই, এটা কি হচ্ছে, রিভার্স করে দেওয়াতে কি হচ্ছে দেখেন, পিছনের দিকে দৌড়াচ্ছে, মানে ফুটেজটা উল্টা কাজ করছে, পিছনের দিকে যাচ্ছে। এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করতে চাই, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি এখানে আসার পরে কন্ট্রোল ভি, আমরা যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ারে এটা পেস্ট হবে। আমি যদি এই লেয়ারে এখন করি, কন্ট্রোল ভি প্রেস করি, যে এই লেয়ারে চলে আসলো। অথবা আপনি অল ধরে এভাবে ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি কপি পেস্ট করা যায়। ওকে, এখন আমি এখান থেকে যদি একটা ভিডিও দেখি, এখান থেকে আমরা রিভার্স করতে পারলাম, আরেকটা হচ্ছে আমরা স্লো এবং ফাস্ট করতে পারলাম। তো আমরা এখান থেকে একটা ভিডিও যদি নেই, ভিডিও থেকে এটার স্কেল সাইজ, এখান থেকে স্কেলে আসি, এটাকে আমি ফ্রেম সাইজ করে দিলাম। এখানে আমি এই পর্যন্ত এটাকে কাটলাম। কাটার পরে এটা যদি আমি এভাবে না কেটে কন্ট্রোল জেড দিই, এখানে যদি ট্রিপল এডিট টুল দিয়ে কাটলাম, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে সুন্দর। ট্রিপল এডিট টুল দিতে আর ক্লিক করতে হয় নাই। এটুকু কাটলাম, কাটার পর আমার কতটুক লাগবে, এইটুক সিলেকশন টুল, এটাকে এইটুক পর্যন্ত রাখি। ওকে, এখন এটাকে আমরা প্লে করছি। প্লে করে আমরা যদি এখানে এটাকে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে 100 আছে, এটাকে যদি রিভার্স করে দেই, কি হচ্ছে, ঘোড়াটা উল্টা দিকে দৌড়াচ্ছে, তাই না? তো এই রিভার্স ভিডিও দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনার চাইলে ঘরে বসে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। আমরা যদি একটা দেখাই, বিশেষ করে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমি এটাকে রিভার্স করে দিই, স্পিড অ্যান্ড ডিউরেশন রিভার্স। আমরা যদি এখান থেকে ভিডিওর সাইজটা, হ্যাঁ ঠিক আছে, দেখি নর্মালি এভাবে আগুন জ্বালায় দিল, তাই না?
এখান থেকে নিলাম, এইটুক পর্যন্ত, কন্ট্রোল কে, ডিলিট। এই ভিডিও এইটুক পর্যন্ত নিলাম। এটা নর্মালি ধরেন এরকম একটা ভিডিও আছে। ওকে, এটাকে আমি যদি রিভার্স করে দেই, স্পিড অ্যান্ড ডিউরেশন, নর্মালি এটা রিভার্স ছিল, আমি জাস্ট উঠায় দিলাম রিভার্সটা। উল্টা কাজ করছে, হাতের মধ্যে ফায়ার এসে আসছে। আমি যদি এখানে নর্মাল ভিডিওটা দেখি, এখান থেকে ক্লিক করি, দেখেন আচ্ছা এটা না, বুঝতে পারছেন যে রিভার্স ভিডিও দিয়ে কি কি কাজ করা যাবে। মূলত হচ্ছে এই ভিডিওটা কি ছিল, আমরা যদি এইটুক পর্যন্ত ফুটেজটা নেই, ও এটা রিভার্স অলরেডি করা আছে, আমি এটাকে জাস্ট এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এখানে রিভার্সটা করে দিই, তাহলে বুঝতে পারবো যে এটা কি করছে কাজটা। আপনি রেকর্ড করার সময়, বাসায় যখন রেকর্ড করবেন, জাস্ট রেকর্ড করার সময় এই জিনিসগুলো মেনটেন করলে হবে। দেখেন ছিঁড়ে ফেলে দিচ্ছে এটা কিন্তু, তাই না? আর যখন এটা রিভার্স করছে, এখান থেকে রিভার্স করার পরে এটা কি একটা লুক আসছে দেখেন, উল্টা দিক থেকে কিন্তু ফুটেজগুলো আসতেছে, এখন ফ্রেমগুলো আসতেছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনি রিভার্স যে ভিডিওগুলো, এগুলো আপনি খুব ঘরে বসে আপনি তৈরি করতে পারেন খুব সহজেই। আর রিভার্স ভিডিও তৈরি করার জন্য, আপনার কন্টেন্টের আইডিয়া পাওয়ার জন্য আপনার মিস্টার রিভার্সটা দেখতে পারেন। মিস্টার রিভার্স ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউবে যাবেন, ইউটিউব থেকে মিস্টার রিভার্সটা দেখবেন। আপনাদের যাদের কোশ্চেন আছে লিখে রাখতে পারেন, আজকে সময় নাই, অলরেডি 48 বাজে। মিস্টার রিভার্স, এর ভিডিওগুলো দেখবেন, এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। ঠিক আছে, যে আপনি কি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন। ওকে, তো আমি এখানে রেন্ডারের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এখানে আমরা রিভার্স করতে পারলাম, আরেকটা হচ্ছে এখানে আপনি ফ্লিপ করতে পারবেন। ইফেক্ট, একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দেখাই। এখানে যদি ইফেক্ট না পান, সেক্ষেত্রে এই যে এরো বাটনে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইফেক্টে এসে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিব ফ্লিপ। এটা হচ্ছে ফ্লিপের মধ্যে আপনার ফ্লিপটা পাবেন হচ্ছে ভিডিও এফেক্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ। এখান থেকে যদি হরিজন্টাল ফ্লিপটা ইউজ করি, দেখেন এটা ঘুরে গেল, কিন্তু ছিল কোন দিকে, ঘোরার মুখটা ছিল এইদিকে, চলে গেল এইদিকে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে চলে গেল। আবার যদি এখানে এটা ড্র্যাগ করে ছেড়ে দিই, আবার এটা লেফট সাইডের দিকে থাকলো। আবার ভার্টিক্যালটা হচ্ছে উপরে নিচে, নিচের দিকে চলে আসলো, এটা উপরের দিকে চলে গেল। আবার যদি ভার্টিক্যালটা এখানে ড্র্যাগ ছাড়ি, এটা আবার ফ্লিপ হয়ে গেল। তো আমরা একটা ভিডিও রেন্ডার দেওয়ার জন্য কি করব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া,
এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এম। আমরা যদি এখান থেকে কন্ট্রোল এম প্রেস করি তাহলে কিন্তু এটা আমার এখান থেকে এক্সপোর্ট যে আনডক প্যানেলটা আছে এটা পেয়ে যাব। এখানে ধরেন আপনার ভিডিওটা আছে এইটুক পর্যন্ত, এটা বাই ডিফল্ট এইটুকুই আমার রেন্ডারে আসতেছে। যদি আপনি এখান থেকে এইটুক পর্যন্ত রাখেন তখন কিন্তু আপনার এই যে এখানে ব্ল্যাঙ্ক এটা এরিয়া আপনি এইটুক পর্যন্ত রাখলেন, এই যে এখান থেকে আপনি মার্ক আউট এরিয়া এখান থেকে মার্ক আউট এইটুকু পর্যন্ত রাখলেন। তখন যদি আপনি এটাকে কন্ট্রোল এম প্রেস করেন দেখেন এই যে ফ্রি এরিয়া পর্যন্ত কিন্তু চলে আসছে, দেখেন ব্ল্যাঙ্ক এরিয়া পর্যন্ত চলে আসছে, তখন কিন্তু এটা ফিট থাকবে না। তো আপনাকে এটা এখান থেকে যদি আপনি এইটুক পর্যন্ত রাখেন ভিডিওর এইটুক পর্যন্ত, তো সেক্ষেত্রে মার্ক করছেন ঠিক আছে, বাট আপনি এটা ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত যদি রাখেন সেক্ষেত্রে এইভাবে মার্ক আউট করে রেন্ডার দিতে পারবেন। কন্ট্রোল এম, দেন হচ্ছে এখান থেকে ম্যাচ সিকোয়েন্স সেটিংস কোন সময় লাগবে, যেমন আমি একটা ভিডিও এখান থেকে শর্টস ভিডিও এটা আছে, এটাকে আমি রেন্ডার দিব। এখানে আসার পরে এটা আপনি যদি MP4 ফরম্যাটে রেন্ডার দিতে চান এখানে MP4 ফরম্যাটে রেন্ডার দিতে পারবেন, অথবা আপনি এখানে কয়েকটা ফরম্যাট আছে, যেমন ধরেন আপনার কুইক টাইম আছে, AVI আছে ভিডিও ফরম্যাটের মধ্যে। তো এগুলো দিয়ে আপনি রেন্ডার দিলে এটার রেজুলেশনটা বেশি পাবেন, কিন্তু কথা হচ্ছে যে এগুলার আপনার ফাইল সাইজ কিন্তু অনেক বেশি হবে, বড় হবে। তো আমি এখানে MP4 H.264 পোর্টটাই রাখছি। দেন হচ্ছে প্রিসেটের মধ্যে আপনি এখানে অনেকগুলো প্রিসেট পাবেন, যেমন টুইটারের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য আরও অনেক প্রিসেট আছে, 4K রেজুলেশনের প্রিসেট আছে। এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে কি হবে, আপনি যে অ্যাডজেক্ট যে সাইজটা চাচ্ছেন সেই সাইজটা ধরেন আমি হাই কোয়ালিটি 2160 যেটা 2180 পিক্সেলের যে ইয়াটা, এটা যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু পাশে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তখন এটা আপনি আপলোড দেন, যদি ধরেন রিলস অনুযায়ী যদি আপলোড দেন তখন কিন্তু এটা পাশে ব্ল্যাঙ্ক দেখাবে। তাহলে কি করতে হবে আপনাকে, এটা ম্যাচ এই যে ম্যাচ সোর্স এটা হাইব্রিডেড এটাতেই দিতে হবে। তাহলে এটা আপনি যে সোর্সে আপনি যেটা কাজ করছেন অলরেডি সেটার যে আপনার সাইজ ছিল ফ্রেম সাইজ, সেই সাইজ অনুযায়ী এখানে চলে আসবে। ওকে, এখানে হচ্ছে এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট ভিডিও, এটা সিসি ভার্সন, এটা বাই ডিফল্ট চেক করা থাকে। আর এখান থেকে আপনার যদি একটু নিচে আসেন, ধরেন আপনারা অনেকে চান যে এটার টার্গেট বিটরেট যে আপনার ভিডিওর যে সাইজ, এটার সাইজটা আপনি চেঞ্জ করে দিবেন। এখানে ধরেন আপনার ফাইল সাইজটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি রেজুলেশন কমাতে পারবেন, এখান থেকে বাড়াতে পারবেন। ঠিক আছে, আমরা নর্মালি যদি একটু ডিফারেন্টটা দেখি, ধরেন আপনি হাই কোয়ালিটি এটা HD ভিডিওর জন্য আপনি তৈরি করছেন, তখন আমরা যখন এখান থেকে টার্গেট বিট রেটটা দেখি PVR, এই যে দেখেন টার্গেট বিট রেট কত আছে 20। আমরা যদি এখান থেকে হাই বিট রেটটা দেই তো সেক্ষেত্রে এখানে যদি আসি তাহলে 12, এটা হচ্ছে চেঞ্জটা, বুঝতে পারছেন? তো এখন যদি আমরা এখান থেকে এক্সপোর্ট দেই তাহলে সরাসরি আমরা প্রিমিয়ার প্রো থেকে এক্সপোর্ট হয়ে যাবে। আর কিউইতে যদি ক্লিক করি এটা কি হবে, মিডিয়া এনকোডারে যে এটা ওপেন হবে, মিডিয়া এনকোডার থেকে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনারা একটু কোশ্চেনগুলো করতে থাকেন, আমি এখানে আপনাদের কোশ্চেনগুলো আনসারে দেখি 5 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে।